আজ 1 মাস পর কলেজে যাচ্ছি বিশেষ একটা কাজের জন্য। দীর্ঘ 1 মাস এলাকার বাইরে ছিলাম, তাই আজকে অনেক দিন পর কলেজে যাওয়া হচ্ছে। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই একটা ফোন আসলো। তখন ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে কলেজে ঢুকবো, এমন সময় কারোর সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার সাথে সাথে অপর পারের ব্যক্তিটি মাটিতে পড়ে গেল, আর আমার হাত থেকে ফোনটাও পড়ে গেল। তখন আমি যার সাথে ধাক্কা লাগলো তাকে বললাম, সরি সরি, আমি আপনাকে দেখতে পাইনি বলে হাতটা বাড়িয়ে দিলাম। আর খেয়াল করে দেখলাম যে ব্যক্তিটি মাটিতে পড়ে আছে সে একটা মেয়ে, কিন্তু তার মুখের উপর চুলগুলি এসে পড়াতে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। মেয়েটা যখন উঠে আসলো, ঈশান তখন ওর মুখটার দিকে তাকিয়ে তো অন্য জগতে হারিয়ে গেল। মেয়েটা দেখতে এতটাই সুন্দর যা বাসায় বলে বোঝানো যাবে না। দেখতে হ্যাপি কিউট, লম্বা, ফর্সা, গোলাপি ঠোঁট, মায়াবী দুটো চোখ, আর কমর অবধি চুল দেখে মনে হচ্ছে যেন কোনো হুড় পড়ে। ঈশান অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন মেয়েটা উঠে এসে ওর গালে টাস টাস করে কষিয়ে 2টা থাপ্পড় মেরে দিল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছু বলতে পারছি না। এমন অবস্থা দেখে কলেজের গেটের সামনে যতগুলো স্টুডেন্ট ছিল তারা সবাই ঈশান আর মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন মেয়েটা বলতে লাগলো, লুচ্চা লম্পট কোথাকার, মেয়ে দেখলেই গায়ের উপর ঢলে পড়তে ইচ্ছে করে, তাই না? এই তোদের মতো ছেলেদের জন্য মেয়েরা ঘর থেকে বের হতে পারে না। সরি আপু, আমি দেখতে পাইনি, আসলে ফোনে কথা বলছিলাম তো, তাই সামনে খেয়াল করিনি। তা দেখবি কি করে? মেয়ে দেখলেই তো তোদের চোখ কপালে উঠে যায়, ছোট লোক কোথাকার। তোদের মতো ছোট লোকদের জুতা দিয়ে মারা উচিত, তাহলে তোদের শিক্ষা হবে। আচ্ছা, আমি না হয় আর আপনাকে দেখতে পাইনি, কিন্তু আপনি আপনি তো একটু সাবধানে চলবেন বলি আমি আমার ফোনটা উঠালাম। মেয়েটা আরও কিছুক্ষণ আমাকে কিছু কথা সরিয়ে চলে গেল। আমিও ভাবতে লাগলাম যে মেয়েটাকে এই প্রথম দেখলাম আর হয়তো আমাকে চিনে না, তাই হয়তো আমাকে থাপ্পড় দিয়েছে। তার উপর আবার এতগুলো কথা শুনেই গেল। এর মাঝে আমার বন্ধু আলামিন আসলো আর বলল, আর আপনারা হয়তো ভাবছেন আমি মেয়েটাকে কিছু বললাম না কেন। আসলে আমি মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি, তাই ওর জায়গায় কোনো ছেলে হলে এতক্ষণ ঈশান বুঝিয়ে দিত ও কি জিনিস। কিরে, কি হয়েছে? কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ও, আপনাদের তো আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমি ঈশান আহমেদ অনিক, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা দেশের নামকরা বিজনেসম্যান আর মা হাউস ওয়াইফ। আর যে এসে আমাদেরকে প্রশ্ন করলো সে হলো আমার বন্ধু আলামিন। আর যে মেয়েটা ঈশানকে তাপ্পড় মেরে চলে গেল সে আর কেউ নয়, এই গল্পের নায়িকা সুমাইয়া আক্তার কলি। বাকিটা গল্পের সাথে থাকলে বুঝতে পারবে। কিরে, তোর আবার কি হলো? কথা বলছিস না যে? আর ওই মেয়েটা তোকে মারলো কেন? তারপর আমি ওকে সব খুলে বললাম। ও সব শুনে বলল, এসব নিয়ে ভাবিস না। মেয়েটা হয়তো কলেজে নতুন, তোকে চিনতে পারেনি, তাই এমন করেছে। চল ক্লাসে যাই। আমরা সেখান থেকে ক্লাসে চলে আসলাম আর গিয়ে পেছনে বেঞ্চে বসলাম। অবাক করার বিষয়, সে মেয়েটিও আমাদের ক্লাসে ঢুকলো আর কেমন রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। এর মাঝে ক্লাসের স্যার চলে আসলো আর ক্লাস নিতে শুরু করলো। এদিকে কলে চিন্তা করছে, ওই ছেলেটাকে তো আগে কখনো আমাদের ক্লাসে দেখিনি। অন্যদিকে ঈশান ভাবছে আজকে প্রথম কোনো মেয়ে তার গায়ে হাত তুললো, তাহলে তো এটা অবশ্যই গন্ডি হবে। না হলে কি আর কেউ অচানা একটা ছেলের গায়ে হাত তুলতে পারে? দেখতে দেখতে ক্লাসগুলো শেষ হয়ে গেল। আমি আর আলামিন বাইরে চলে আসলাম। দুজনে কথা বলতে বলতে কলেজ গেট দিয়ে বের হলাম। তারপর আমি আলামিনকে বললাম, তুই বাসায় চলে যা, আমার একটু কাজ আছে। আমি কাজটা করে বাসায় ফিরলাম দুপুরে। বাসায় ফিরে গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো আমার দলের একটা ছেলের ফোনে। তারপর ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। কি যেন একটা কাজের জন্য যেতে বলল। আসলে আমাদের একটা সংগঠন আছে যার কাজ হলো এলাকা থেকে ইভটিজিং দূর করা ও মেয়েদেরকে সেভ করা, যাতে মেয়েরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আসলে এটাকে সংগঠন বললে ভুল হবে, এখন থেকে একটা গ্যাং বলাই চলে। একসময় আমাদের দলের সংগঠন থাকলেও সময়ের সাথে সাথে সেটা গ্যাংয়ে পরিণত হয়েছে। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে সেখান থেকে চলে গেলাম। দলের লোকগুলোর সাথে কথা বলে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে রাত 10টা বেজে গেল। কোনো রকম খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে চলে আসলাম। তারপর ক্যান্টিনে গিয়ে আমি আলামিন আর কিছু ফ্রেন্ড মিলে কথা বলছি। তখন একটা মেয়ে কান্না করতে করতে আমাদের কাছে আসলো আর বলল, ভাইয়া, আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করেছে আর আমার ওড়না ধরে টেনেছে। কথাটা শুনে আমার মাথা গরম হয়ে গেল।
আসলে আমি মেয়েদেরকে টিস করা ডিস্টার্ব করা মোটেও পছন্দ করি না। আর কেন করি না সেটা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। তারপর আমি মেয়েটাকে বললাম, তুমি ছেলেগুলোকে দেখিয়ে দিতে পারবে? আর এখন কোথায় আছে? ভাইয়া ওরা কলেজ গেটের সামনে বসে আছে আর মেয়েদের টেস্ট করছে। তখনই আমি তিতির হাত ধরে টানতে টানতে কলেজের গেটের সামনে নিয়ে গেলাম। আর দেখলাম বাইকের উপর বসে কয়েকটা ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ করছে আর মেয়েদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করছে। তখন ওদের মধ্যে যে ছেলেটা বেশি মেয়েদের টিস করছিল তিতি তাকে দেখিয়ে দিয়ে বল, ভাইয়া ওই ছেলেটা। এই কলেজে আমাকে সবাই এক নামে চেনে, আর সেই নামটা যে বেশ ভালো তা কিন্তু নয়। সবাই খুব ভালো করে জানে আমি মেয়েদেরকে টিস করা পছন্দ করি না, আর যে টিস করে তাকে খুব সহজে ছেড়ে দিই না। মোটামুটি তার উপর দিয়ে ঘূর্ণিঝড় সাইক্লোন কিছু একটা যাবে। তিতি ছেলেগুলোকে দেখিয়ে দেওয়ার পরই আমি কোমর থেকে বেড়াটা খুল ছেলেটার দিকে এগিয়ে গেলাম আর গিয়ে সবগুলোকে মারতে শুরু করলাম। মার খেয়ে ওর আশেপাশে ছেলেগুলো পালিয়ে গেল। ও বাইকের উপরে বসে তাকায় পালাতে পারল না। মারতে মারতে আমি ওকে মাটিতে ফেলে দিলাম। সুযোগ পেয়ে ছেলেটা উঠে দিল দৌড়। আমি ওর পেছনে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ও ক্যাম্পাসের ভিতরে চলে গেল। তারপর আমাদের ক্লাসের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন আমার দলেরই একটা ছেলে ওকে ল্যাং মেরে ফেলে দেয়। আমি গিয়ে বেল্ট দিয়ে ইচ্ছা মতো ওকে পিটাতে লাগলাম। হট্টগোলের আওয়াজ পেয়ে কলি সেখানে গিয়ে দেখে কালকের সেই ছেলেটা আর একটা ছেলেকে বেদরূপ মারছে। তখন কলি গিয়ে হঠাৎ করে ঈশানের গালে একটা টাস করে থাপ্পড় মেরে দেয়। ঘটনার আকস্মিকতা ঈশান ছেলেটাকে মারা বন্ধ করে দেয়, সেখানে দাঁড়িয়ে যায় আর বুঝতে চেষ্টা করে ওর সাথে কি হয়। তখন ওর পাশে তাকিয়ে দেখে কালকে সেই মেয়েটা ওকে থাপ্পড় মেরেছে। ঈশান চুপ করে রইল। তখন কলি বলতে লাগলো, অসভ্য ছেলে, গুন্ডা, মাস্তান, এটা কি মাস্তানি করার জায়গা? আর একটা ছেলেকে এভাবে একা পেয়ে মারছিস, লজ্জা করে না? কলেজটা কি মারামারি করার জায়গা? মারামারি যদি করতে হয় তাহলে রাস্তায় গিয়ে কর। বলেই কলি ছেলেটাকে উঠালো। কলি যখনই ছেলেটাকে হাত ধরে উঠালো, ছেলেটা সুযোগ পেয়ে দৌড়ে পালিয়ে গেল। আর কলি ঈশানকে কিছুক্ষণ বকা দিতে লাগলো। এক পর্যায়ে ঈশান আর কলির সাথে কথা না শুনে ক্যান্টিনে চলে গেল। গিয়ে একটা সিগারেট ধরালো আর টানতে লাগলো। ভাবতে লাগলো, এই মেয়েটা বারবার আমার গায়ে হাত দিচ্ছে। যেখানে আমার নামে এই সারা শহর কাঁপে, সেখানে এই মেয়ে সাহস কী করে হয় আমার গায়ে হাত দেওয়ার? এরই মাঝে ঈশানের কাছে আলামিন আসে আর বলে, কিরে, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসে যাবি না? ঈশান বসে কথাগুলো ভাবছিল আর বাপটা ডুবে থেকে আলামিনের কথায় ওর গোল কাটে। তখন ঈশান বলে, না তুই যা, আমি আজকে আর ক্লাস করবো না। আলামিন বিষয়টা লক্ষ্য করছিল, তাই আর কাউকে কিছু বললো না, না বলি চলে আসলো। আসলে ঈশান মেয়েদেরকে অনেক রেসপেক্ট করে, তাই ওদের গায়ে কখনো হাত তোলে না। আর কলি না বুঝে দুইবার ওর গায়ে হাত তুললো। একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ সেখানেই বসে সিগারেট খেয়ে তারপর উঠে ও বাসায় চলে যায়। সন্ধ্যা ঈশান ওর দলের ছেলেদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। পরদিন সকাল সকাল ঈশান কলেজে চলে আসে। কেউ এখনো আসেনি দেখে ঈশান একটা গাছের নিচে গিয়ে বসে। সেখানে বসে একটা সিগারেট ধরায় আর টানতে থাকে এক মনে। সিগারেট খেয়ে যাচ্ছে আর ফোন চালাচ্ছে। এর মাঝে কেউ এসে টাস টাস করে ঈশানের গালে দুইটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়কে ঈশান সামনে তাকিয়ে দেখে গত 2 দিনে যে মেয়েটাকে 2বার থাপ্পড় মেরেছে, আজকেও সেই মেয়েটাই ওর গায়ে হাত তুলেছে। এবার তো ঈশানের রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেল। ও উঠে দাঁড়ালো, কিন্তু পারছে না কলিকে কিছু বলতে। ওর জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে এতক্ষণ ঈশান তার দফা দফা করে ছেড়ে দিত, কিন্তু মেয়ে বলে ওকে কিছু বলতে পারলো না। তখন কলি বলতে লাগলো, কলেজটা কি গুন্ডামি মাস্তানি করার জায়গা? হুম। আর এখানে বসে সিগারেট খাচ্ছিস কেন? এটা কি তোর বাবার কলেজ যে যেখানে সেখানে বসে সিগারেট খাবি, যাকে ইচ্ছা তাকে মারবি, নিজেকে কি বহুত বড় হিরো মনে করিস? আরে এটাকে গুন্ডামি মাস্তানি বলে, এটাকে হিরোগিরি বলে না। কলির মুখে এমন কথা শুনে ঈশানের রাগটা চরম মাত্রায় পৌঁছে গেল। তাই ও রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ঈশান পেছন দিকে ঘুরে গাছের গায়ে সজোরে একটা ঘুষি মেরে দিল। ঈশানের এমন কাণ্ড দেখে কলি চমকে গেল, তাই আর কিছু বলার সাহস পেল না। তখন ঈশান সেখান থেকে ক্যান্টিনে চলে আসলো। এসে একটা কফির অর্ডার করলো আর খেতে লাগলো। এর মাঝে দূর থেকে আলামিন বিষয়টা খেয়াল করে আর দৌড়ে ক্যান্টিনে গেল আর দেখলো ঈশানের হাত থেকে রক্ত পড়ছে। তখন অফিস রুম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে ঈশানের কাছে আসে। ঈশান বাম হাত দিয়ে কফি খাচ্ছে, ডান হাত দিয়ে রক্ত পড়ছে, তাই ডান হাতটা টেবিলের উপর রেখে দিয়েছে। তখন আলামিন গিয়ে ওর ডান হাতটা ধরতে যাবে, তখন এক ঝটকায় ডান হাতটা সরিয়ে নেয় আর আলামিন বলে, এমন পাগলামি করছিস কেন? হাতটা দে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিই।
দরকার নেই, এমনিতে সেরে যাবে। তা বললে তো হবে না, হাতটা দিয়ে দেখি। আলামিন জোরপূর্বক হাতটা নিজের কাছে নিয়ে ভালোভাবে ড্রেসিং করে তারপর ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে কলি ঈশানের এমন রাগের চেহারা আর এমন বেপরোয়া স্বভাব দেখে অনেকটা ভয় পেয়ে যায়। ব্যান্ডেজ করা শেষ হলে ঈশান আলামিনকে বলল, শোন, খোঁজ নিয়ে মেয়েটাকে, ওর কত বড় সাহস বারবার আমার গায়ে হাত দিচ্ছে। কথাগুলো বলার সময় ঈশানের চোখগুলো লাল হয়ে যাচ্ছিল। তখন আলামিন কিছুক্ষণ কথা বলে তারপর বাসায় চলে আসলাম। দেখতে দেখতে দিনটা কেটে গেল। পরদিন সকালে ফোনের শব্দে ঘুম ভাঙল। দেখি আমার দলের একটা ছেলে ফোন করেছে। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বলে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের টাইম হয়ে যাওয়ায় একটা রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল। এরই মাঝে আবার রেড সিগন্যাল পড়ায় গাড়িটা থেমে গেল। তখন 5 থেকে 6 বছরের একটা মেয়ে আমার সামনে আসলো আর বলল, এমনও কিছু অনাথ শিশু আছে যাদের একবেলা খাবারে জুটে না, আবার এমন কিছু মানুষ আছে যারা খাবারগুলোকে নষ্ট করে। আচ্ছা আপু, তোমার ফুলের দাম কত? ভাইয়া 100 টাকা। ঈশান রিয়ার হাত থেকে ফুলগুলো নিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে তার মধ্যে থেকে 1000 টাকা একটা নোট বের করে রিয়ার হাতে দিল। তখন বলল, ভাই আমার কাছে তো ভাঙতি নেই। আপু তুমি এটা রেখে দাও, বাকি টাকাটা আমাকে দিতে হবে না। ভাইয়া আমি বাকি টাকাটা নিতে পারবো না। আপু কেন নিতে পারবে না? আমার ফুলের দাম তো মাত্র 100 টাকা, আর এতগুলো টাকা আমি তোমার কাছ থেকে কেন নেব? আপু নাও না প্লিজ, ধরে নাও তোমার বড় ভাই তোমাকে দিচ্ছে, প্লিজ আপু নাও, তুমি টাকাটা নিলে আমি অনেক খুশি হব। তারপর রিয়া টাকাটা নিল। ঈশানের হাত থেকে রিয়া দেখে ঈশানের অনেক মায়া হচ্ছে। ঈশান এবার ওর হাতের ফুলগুলো রিয়ার হাতে দিয়ে দিল। রিয়া তখন টাকাটা ঈশানের দিকে এগিয়ে দিল। তখন ঈশান বলল, আপু কি হলো, টাকাটা ফিরিয়ে দিচ্ছ কেন? ভাইয়া তুমি তো ফুলগুলো নেবে না, তাহলে আমি তোমার কাছ থেকে টাকা কেন নেব? আপু এই টাকাটা আর ফুলগুলো আমি তোমাকে দিলাম। আপু তোমার ভাইয়া যদি তোমাকে কিছু দিত তাহলে কি তুমি নিতে না? হ্যাঁ নিতাম। তাহলে নিচ্ছ না কেন? নাও আপু প্লিজ। রিয়া ঈশানের কাছ থেকে ফুলগুলো আর টাকাটা নিল। এর মধ্যে রেড সিগন্যাল ভেঙে গেছে। ঈশান রিক্সায় উঠে গেল। তখন রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। ঈশানের বড্ড মায়া হচ্ছে রিয়ার উপর। তখন ঈশান আবারও রিক্সা থেকে নেমে রিয়াকে বলল, আচ্ছা আপু তুমি কি আমার সাথে যাবে? আমার না এই শহরে কেউ নেই, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব। তুমি আমার সাথে আমার বাসায় থাকবে আমার আপু হয়ে। আমি তোমাকে অনেক অনেক আদর করব, তোমাকে অনেক খেলনা কিনে দেব। না ভাইয়া আমি তোমার সাথে যেতে পারবো না। আপু তোমার আপন ভাই যদি বলতো তাহলে কি তুমি যেতে না? হ্যাঁ যেতাম। তাহলে চলো না আপু প্লিজ চলো। আমার কোনো আপু নেই, তুমি আমার ছোট্ট আপু হয়ে থাকবে, তোমাকে আর ফুল বিক্রি করতে হবে না। তারপর রিয়াকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঈশান রিক্সায় উঠালো আর ওর সাথে নিয়ে গেল। অন্যদিকে রাস্তার অপর পার থেকে স্কুটির ওপর বসে কলি আর ওর ফ্রেন্ড বিষয়টা লক্ষ্য করছিল। আর কলি ভাবছিল, একটা গুন্ডা ছেলে রাস্তার একটা ফুল বিক্রি করা মেয়ের সাথে কি এত কথা বলছে। তারপর ঈশান রিয়াকে নিয়ে শপিং মলে দিকে গেল আর রিয়ার জন্য কিছু জামা কাপড় কিনে ওকে নিয়ে বাসায় চলে গেল। আর কাজের বুয়াকে বলল রিয়াকে গোসল করে দিতে। কাজের বুয়া ঈশানের কথা মতো রিয়াকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল। তারপর রিয়াকে নিয়ে ঈশানের কাছে আসলো। ঈশান বলল, আমার আপুটাকে অনেক সুন্দর লাগছে। আপু তোমার মনে হয় অনেক খিদে লেগেছে তাই না? হ্যাঁ ভাইয়া আমার অনেক খিদে পেয়েছে। ঈশান বুয়াকে টেবিলে খাবার দিতে বলল। বুয়া ঈশানের কথা টেবিলে খাবার দিল। ও রিয়াকে নিয়ে টেবিলে বসালো। তারপর ও আরেকটা চেয়ার টেনে বসলো। তারপর নিজ হাতে রিয়ার প্লেটে খাবার বেড়ে দিল। রিয়া বারবার খাবারগুলোর দিকে দেখছিল আর ঈশানের দিকে তাকাচ্ছিল। তখন বলল, কি হলো আপু? ভাইয়া আমি না এত খাবার কখনো দেখিনি আর খাইও নি। আপু এখন তুমি তোমার বাইরের কাছে আসো না, এখন থেকে তোমাকে এগুলি খেতে হবে, নাও খাওয়া শুরু করো। কিন্তু রিয়া খাচ্ছে না। তখন আমি ওকে বললাম, কি হলো আপু খাও। ভাইয়া আমাকে না কেউ কখনো খাইয়ে দেয়নি, তুমি কি আমাকে একটু খাইয়ে দেবে? কথাটা শুনে আমার চোখে পানি চলে আসলো। আচ্ছা ঠিক আছে আপু, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আর আজকে থেকে প্রত্যেক দিন ভাইয়া তোমাকে খাইয়ে দেবে, কেমন? আপু তুমি আর মন খারাপ করে দেখো না। মাথা নাড়িয়ে হেসে উত্তর দিল তখন রিয়া। ঈশান প্লেটটা হাতে নিয়ে ভাত মেখে রিয়াকে খাইয়ে দিতে লাগলো। ভাইয়া তুমিও খাও। ঈশান রিয়ার মুখে এক লোকমা ভাত তুলে দিতে যাবে তখন রিয়া ওর হাতটা গড়িয়ে ওর মুখের সামনে দাঁড়ালো। ঈশান খেয়ে নিল।
ঈশান তখনই মায়ের কথা মনে পড়ে গেল আর চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়লো। তখন রিয়া বলল, ভাইয়া তুমি কাঁদছো কেন? কিছু না আপু, এমনি চোখের জন্য কি পড়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রিয়াকে একটা রুম দেখিয়ে দিলাম। আপু, আজকে থেকে তুমি এখানে থাকবে, আর তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে, কেমন? এরই মাঝে ঈশানের একটা ফোন আসলো, আরও একটু দৌড়ে গিয়ে কিছুক্ষণ কথা বলে আবার রিয়ার কাছে ফিরে আসলো আর বলল, আপু তুমি বাসায় থাকো, আর তোমার যা লাগবে তুমি বুয়া খালার কাছে বলো, উনি তোমাকে সব কিছু এনে দেবে। তোমার যা খেতে মন চায় তুমি তার কাছে বলো। আর ভাই এখন বাইরে যাচ্ছে, তোমার কিছু লাগবে? তোমার কিছু লাগবে আপু? রিয়া কোনো কথা বলছে না দেখে ঈশান বলো, কি হলো আপু, বলো তোমার কি কিছু লাগবে? ভাইয়াকে বলো। আমি না তোমার ভাইয়া? তাহলে ভাইয়াকে বলো। হ্যাঁ বলবো। তাহলে বলছো না কেন, বলো। ভাইয়া আমার না চকলেট অনেক পছন্দ, তুমি কি আমাকে চকলেট এনে দেবে? আমার ছোট্ট আপিটা বলছে আর আমি তাকে এনে দিব না? বলে ঈশান রেখে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু দিল আর বলল, তুমি থাকো, আমি বাসায় ফেরার সময় তোমার জন্য অনেক অনেক চকলেট নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। ঈশান বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর ওদের আড্ডায় গিয়ে কিছুক্ষণ ছেলেদের সাথে কথা বলল। আসলে ঈশান একটু মাস্তান টাইপের হলেও ওর মনটা অনেক ভালো। আরও ওর মাস্তান হওয়ার কারণটা আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। একটা ছেলের বেপরোয়া হওয়ার পেছনে থাকে একটা গল্প, যেটা আপনারা না জানলে কিছুই বুঝতে পারবেন না। তাই গল্পের সাথেই থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তারপর দলের লোকদের সাথে কিছুক্ষণ বুদ্ধি পরামর্শ করলাম। আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এলাকা থেকে ইভটিজিং দূর করা। ঈশান কিন্তু কোন খারাপই পছন্দ করে না। কেউ অন্যায় করলে শুধু তাকে ধোলাই করে ছেড়ে দেয়, আর যখন বেশি প্রয়োজন হয় বা কেউ বেশি অপরাধ করে তখন তাকে আর বাঁচিয়ে রাখে না। ওদের দলে কিছু কিলার আছে, তাদের মাধ্যমে অপরাধীদের মেরে দেয়। কথায় আছে না, যখন সোজা কথায় কাজ না হয় তখন বাঁকা রাস্তায় ধরতে হয়। বিষয়টা ঠিক তেমনই। দেখতে দেখতে 15 থেকে 20 দিন কেটে গেল। এর মধ্যে ঈশান রিয়াকে স্কুলে ভর্তি করে দিয়েছে। এখন ঈশান রেগুলারলি কলেজে যায়, আর তার কারণ হচ্ছে প্রত্যেক দিন রিয়াকে স্কুলে দিয়ে কলেজে চলে যায়, আবার আসার সময় নিয়ে আসে। তো ঈশান একদিন রিয়াকে স্কুলে দিয়ে দিতে যাচ্ছিল, আর তখনই কলি ঈশানকে খেয়াল করে। দেখে ওর সাথে সেদিনে সেই বাচ্চা মেয়েটা আসলে করি দূর থেকে ঈশানকে ফলো করছিল, আর ফলো করতে করতে রিয়ার স্কুল পর্যন্ত চলে আসে। ঈশান আর রিয়া রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দেয় ও রিয়াকে কিছু টাকা দিয়ে বলে, আপু তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে খেও, আর অপরিচিত কেউ যদি তোমাকে কিছু দেয় তাহলে কিন্তু খাবে না। রিয়া মাথা নেড়ে হেসে উত্তর দেয়। তারপর চলে যেতে গেলে ঈশান হাঁটু গেড়ে ওর সামনে বসে বলে, আপু ভাইয়ার পাওনাটা দেবে না? তখন রিয়া দৌড়ে এসে ঈশানের গালে একটা পাপ, আর ঈশান রিয়ার কপালে একটা পাপ্পি দেয় আর বলে, এখন যাও লক্ষ্মী মেয়ের মতো গিয়ে ক্লাস করো। অন্যদিকে কোলে ঈশানের কাজকর্ম বেশ অবাক হচ্ছে, কারণ যে ছেলেটা নাকি একদম বেপরোয়া এলাকার মাস্তান, এক নামে পরিচিত, সে বাচ্চা একটা মেয়েকে এত আদর করছে কেন? বিষয়টা কলি মনে মনে ভাবে আর বলে, এই বিষয়ে আমাকে জানতে হবে। ঈশান রিক্সাটা নিয়ে কলেজের দিকে আসে। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে যায়। আর পরদিন আবারও রিয়াকে স্কুলে দিয়ে যেই না কলেজের দিকে যেতে যাবে, তখনই আলামিনের ফোন আসছে। আর আলামিন বলে, কোথায় তুই? আমি তো রাস্তায় আছি। কেন, কি হয়েছে? তুই কলেজে আয়, আমি তারপর তোকে সব বলছি। ঈশান আলামিনের কথা মতো দ্রুত রিক্সা নিয়ে কলেজে যায়, আর গিয়ে দেখে আলামিন একটা গাছের নিচে বসে আছে, আর 2-3টা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে কিছু না বলছে। তখন ঈশান ওদের কাছে যায় আর বলে, কি হচ্ছে আপু, তোমরা কাঁদছো কেন? তখন মেয়েগুলো কান্না করতে করতে বলে, ওদের নাকি কয়েকটা ছেলে টিস করেছে আর ওদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে। কথাটা শুনে ঈশানের মাথায় রাগ উঠে যায়, আর ও আলামিনকে বলে ছেলেগুলোকে দৌড়ে আনতে। আর তখন আলামিন ছেলেগুলোকে দৌড়ে আনার জন্য ওদের দলের কিছু ছেলে পেলে নিয়ে ছেলেগুলো ক্লাসে চলে যায়। যে ছেলেগুলো মেয়েগুলোকে টিস করেছিল, আলামিন ওদেরকে স্যারের সামনে দিয়ে শারীরিক কলার ধরে টানতে টানতে কলেজের মাঠের মধ্যে নিয়ে আসে। এমন অবস্থা দেখে কেউ আর ক্লাসের দিকে মনোযোগ দিতে পারে না। তখন সবাই ক্লাস থেকে বের হয়ে যায় কি হবে সেটা দেখার জন্য। সবাই জানে এখন কিছু একটা হতে চলেছে, কিন্তু বিষয়টা কত দূর পর্যন্ত যায় সেটা জানার জন্য সবাই বেশ আগ্রহের দৃষ্টিতে ওদের পেছন পেছন যায়। আলামিন ছেলেগুলিকে নিয়ে সেই গাছের নিচে যায় যেখানে ঈশান বসা। তখন ঈশান ছেলেগুলিকে গাছের সাথে বেঁধে দিতে বলে, শোন আমাকে একটা হকি স্টিক এনে দে। তখন ওর দলের একটা ছেলে কিছুক্ষণ পর একটা হকি স্টিক এনে ঈশানের হাতে দেয়, আর ঈশান মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপু এই ছেলেগুলো তো? মেয়েগুলো হেসে উত্তর দেয়,
সাথে সাথে ঈশান ওদেরকে হাতের হকি স্টিক দিয়ে উড়াদুরা মারতে শুরু করে দেয়। এক একটাকে আঘাত করছে আর ছেলেগুলো চিৎকার করছে। তখনই কলেজের প্রিন্সিপাল আসে আর ঈশানকে বলে, ঈশান, হচ্ছেটা কি? এটা কলেজ, কোনো গুন্ডামি করার জায়গা না। ছেলেগুলোকে মারতে মারতে ঈশান বলে, স্যার কি হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছেন, তাই কথা না বলে চুপচাপ দেখে যান। এটা কি ধরনের অসভ্যতা ঈশান? আমি তোমাদের প্রিন্সিপাল, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? ঈশান এবার মার থামিয়ে দিয়ে বলল, কিসের প্রিন্সিপাল আপনি? এই কলেজে এত ইপ্রিজিং হচ্ছে আর রেগুলারলি মেয়েদেরকে টিস করে ছেলেরা, বাজে ইঙ্গিত করে কথা বলে, এমনকি শরীরে হাত দেয়। 2-3টা দর্শনও হয়ে গেছে এই কলেজে, তারপরে তো আপনারা কোনো পদক্ষেপ নেননি। তাহলে আজ যখন আমি ওদের শাস্তি দিচ্ছি তখন আপনার এত অসুবিধা হচ্ছে কেন? ও, এরা বড় লোকের ছেলে, তাই এদের কিছু বলতে পারেন না, তাই তো? আমার কাছে বাধা দিতে আসলে আমার থেকে খারাপ কেউ হবে না, তাই ভালোই বলছি আপনি এখান থেকে চলে যান। না হলে ওদের বাবাদের কাছ থেকে আপনি টাকা নিয়ে ওদের কিছু না বলার কারণে আপনার অবস্থাও খারাপ করে ছেড়ে দেব। কথাগুলো বলার সময় ঈশানের চোখগুলো লাল হয়ে গেছে। ঈশানের এমন বেবরুয়া কথাগুলো শুনে প্রিন্সিপাল বেশ খানিকটা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে কলেজে আসার পরই ওই মেয়েগুলোকে কান্না করতে দেখে ওর বান্ধবীর সাথে সেখানে যায়। ও প্রথম থেকেই সেখানে ছিল আর কী হয়েছে বিষয়টা ভালোভাবে গুটিয়ে দেখেছিল। ঈশানের এরকম রাগী আর ভয়ঙ্কর চেহারা দেখে অনেকটা ভয় খুঁকড়ে যায় আর দেখা হলে আপনারা আসতে পারেন, প্লিজ লিভ নাও। সবাই সেখান থেকে চলে গেল। কলিও হাঁটতে হাঁটতে ক্লাসে চলে গেল। কলি শুধু ঈশানের কথাই ভাবছে। ওর বড্ড কৌতূহল হচ্ছে যে ঈশানকে কেন এমনটা করে সেটা জানতে। আলামিন কোনো রকম ঈশানকে শান্ত করে তারপর ক্যান্টিনে নিয়ে যায়। ক্যান্টিনে নিয়ে গিয়ে একটা সিগারেট ধরিয়ে দেয়। ঈশান সেটা শান্ত দেখে আর 2টা কফির অর্ডার করে। একটু পর ওয়াইটার কফি দিয়ে যায়। তখন আলামিন বলে, দোস্ত, সব কাজে এত রাগ করলে চলে বল? সবসময় মাথায় ঠান্ডা রেখে কাজ করবি, এতে সব দিক ঠিকঠাক থাকবে। আর কাদের ছেলেকে মেরেছিস তুই জানিস? ঈশান আলামিনকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, কোন গুণধর বাপের ছেলেদের মেরেছি সেটা আমার জানার দরকার নেই। তুই আমার বিষয়ে খুব ভালোভাবে জানিস। আমি যে কাউকে পরোয়া করে না সেটাও জানিস। এই বিষয়ের সামনে কি হবে সেটা নিয়ে আমি ভাবতে চাচ্ছি না। যখন হবে তখন জায়গা যাবে। এখন কফি খা। এই বিষয়ে আর কোনো কথা বলবি না। সেদিনের মতো ক্লাস শেষ করে ঈশান রিয়াকে নিয়ে বাসায় ফিরে আসে। বিকালবেলা ঈশান একটু ঘুম পড়েছিল। তখন ওর দলের একটা ছেলে ফোনে ঘুম ভাঙে আর ওকে যেতে বলে। তারপর ঈশান আসছে বলে উঠে গিয়ে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। আস্তানায় গিয়ে ওদের সাথে কথা বলে। তখন দলের কিছু লোক বলে ওকে নাকি অন্য একটা জেলা যেতে হবে, সেখানে নাকি অনেক ইপ্রিজিং হয় যেগুলো ওদের দলের ছেলেগুলো থামাতে পারছে না। তাই বিশেষভাবে ঈশানকে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওদের ফোন করে জানিয়ে দেয় আমি কালকের মধ্যেই চলে যাব। কথাটা বলে ঈশান আস্তানা থেকে বেরিয়ে মার্কেট থেকে রিয়ার জন্য কিছু আইসক্রিম আর চকলেট নিয়ে বাসায় চলে আসে। আর আস্তে আস্তে রাত হয়ে যায়। ভাইয়া, তুমি কোথায় যাবে? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। ওলি আমার আপিটা মন খারাপ করে না? ভাইয়ের যে অনেক কাজ, তাই তো ভাইয়াকে যেতে হবে। আচ্ছা, আমি তোমার আরেকটা ভাইকে বলে যাব, ও এসে তোমাকে খাইয়ে দিয়ে যাবে, কেমন? আর তোমার যা দরকার হয় তুমি রহিমা খালার কাছে বলো, রহিমা খালা তোমাকে তাই সব এনে দেবে। তোমার যে স্কুলে যেতে মন না চায় তাহলে এই কয়টা দিন তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, কেমন? আর যদি যেতে মন চায় তাহলে আমি তোমার আলামিন ভাইয়াকে বলে দেব, ওই ভাইয়া তোমাকে নিয়ে যাবে আর আবার নিয়েও আসবে, কেমন? ভাইয়া, না গেলে হয় না? না আপনি ভাইয়াকে যেতেই হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়া, তুমি চলে গেলে আমাকে খাইয়ে দেবে কে? ঘুম পাড়িয়ে দেবে কে? স্কুলে নিয়ে যাবে কে? আপু, বললাম তো তোমার আরেকটা ভাইয়াকে আমি বলে দিয়ে যাব, সে তোমাকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাবে, খাইয়ে দেবে, ঘুরতে নিয়ে যাবে, ঘুম পাড়িয়ে দেবে, কেমন? ঈশান রিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে গিয়ে আলামিনকে ফোন করে সব বলে দেয় কী করতে হবে। আর এদিকে লক্ষ্য রাখতে বলে ঈশান কালকেই রওনা দিবে, তাই সকালে হলেই আলামিনকে বাসায় চলে আসতে বলে। সেজন্য অন্যদিকে আলামিন ওর কথা ফেলতে পারে না, তাই ওর কথায় ঈশান পরদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে যায়। একটু পর আলামিন বাসায় আসে, রিয়াকে খাইয়ে দিয়ে তারপর স্কুলে থেকে নিয়ে যায়। স্কুলে দিয়ে তারপর কলেজে চলে যায়।
কলি ঈশানের ব্যাপারে জানার জন্য প্রথমে ওকে ফলো করার চেষ্টা করে, কিন্তু একদিন, দুদিন, 3 দিন যখন ঈশানকে দেখতে না পেয়ে তখন কলি ভাবে ঈশান যখন রিয়াকে স্কুলে নিয়ে যাবে তখন ওকে ফলো করবে। তাই ঈশানের বাসা থেকে ওকে ফলো করে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করে, এখন আর ঈশান রিয়াকে স্কুলে নিয়ে যায় না, বরং আলামিন স্কুলে নিয়ে যায়। আর বেশ কয়েকদিন ধরে ঈশানকে দেখা যাচ্ছে না। এভাবে কয়েকটা দিন কেটে যায়। এর মাঝে কলির ঈশানের সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে যায়। এক পর্যায়ে গিয়ে দেখা যায় বিষয়টা নিয়ে কলি এতটাই চিন্তিত হয়ে পড়েছে যে ওর বিষয়টা না জানতে পেরে ওর ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। কলি ভাবে ঈশানের ব্যাপারে ওকে যদিও কেউ সঠিক তথ্য দিতে পারে সেটা হলো আলামিন, তাই ও আলামিনের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। প্রায় 10 দিন পর একদিন কলি কলেজের একটা জায়গায় বসে কলেজের গেটের দিকে তাকিয়েছিল যে আলামিন কলেজে আসবে কখন, তখন ওর থেকে সব কিছু শুনবে। রিয়াকে স্কুলে দিয়ে আলামিন আসতে একটু লেট হয়ে যায়, তাই কলি ওর আসার অপেক্ষা করছে। আলামিন কলেজের গেট দিয়ে যেই না ঢুকতে যাবে তখনই কলি দৌড়ে আলামিনের সামনে যায় আর বলে, আলামিন, তোমার বন্ধু ঈশান কোথায়? আলামিন হঠাৎ কলির মুখে ঈশানের নাম শুনে চমকে যায় আর ভাবে এই মেয়ে আবার কি মতলবে যে ঈশানের কথা জানতে চাইছে। আলামিন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন কলি আবারও জিজ্ঞেস, কি হলো, কথা বলছো না কেন? ঈশান? কেন? আরো অপমান করতে বাকি আছে বুঝি? আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। আমি জানতে চাই ঈশান আসলে কে, কি ওর পরিচয়, আর ওর এমন বেপরোয়া স্বভাব কেন? আমি সব জানতে চাই, তুমি আমাকে সব খুলে বলো। আলামিন কলির কথা কিছুক্ষণ চুপ করে থাকে। তখন কলি আবারও বলে, আলামিন, বলছো না কেন? ঈশান কোথায়, আর কেনই বা এরকম মাস্তানি করে বেড়ায়? জানতে চাও ঈশানকে? কি ওর পরিচয়? হ্যাঁ, আমি জানতে চাই। কিন্তু তোমার কি সময় হবে ওর জীবনের গল্পটা শোনার জন্য? আমি মনে করি তোমার জানা দরকার ঈশানকে, কি ওর পরিচয়, আর ও কেনই বা এমন বেপরোয়া। তাহলে বলো। আলামিন আর কলি দুজনে মিলে ক্যান্টিনে চলে যায়। তারপরে একটা জায়গায় দুজনে গিয়ে বসে। আলামিন 2টা কফির অর্ডার করে। একটু পর ওয়েটার এসে কফি দিয়ে যায়। আলামিন কফির মগে একটা চুমুক দিয়ে বলা শুরু করলো, সময়টা আজ থেকে 3 বছর আগের। ঈশান তখন নতুন এ শহরে এসেছে। একটা সহজ সরল নরম মনের মানুষ ছিল ঈশান। ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল ও। সেজন্য কলেজের সব স্যার ম্যাডাম সহ সব স্টুডেন্ট ওকে পছন্দ করত। আর সেই সময়টাতে একটা মেয়েকে খুব পছন্দ করত, আবার বলতে পারো ভালোবাসতো। মেয়েটার নাম ছিল সীমা। সীমা প্রথম ঈশানকে প্রপোজ করলে ওকে ফিরিয়ে দেয়, কিন্তু 1 মাস ওর পেছনে লেগে থাকার পরও যখন ঈশান রাজি হচ্ছিল না, তখন একদিন সীমা কলেজের সবার সামনে ঈশানকে প্রপোজ করে, কিন্তু ঈশান রিজেক্ট করে দেয়। সীমা সেদিন সুইসাইড করতে যায়, কিন্তু ওর বাবা মাকে ওকে সময় মতো হসপিটালে নিয়ে গেলে কোনো মতে সীমা বেঁচে যায়। এই 1 মাস সীমা ঈশানের পেছনে ঘোড়ায় ঈশানের মনে অনেকটা জায়গা করে নিয়েছে, কিন্তু ও কোনো সম্পর্কে জড়াতে চায় না বলেই বারবার সীমাকে ফিরিয়ে দিচ্ছিল। ঈশান যখন জানতে পারে যে সীমা সুইসাইড করতে গিয়েছিল ওর জন্য, তখন আর ঈশান চুপ থাকতে পারে না। তখনই ও হসপিটালে চলে যায়। তারপর সীমার কেবিনে গিয়ে সীমাকে জড়িয়ে ধরে। ঈশান সেদিন সীমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে, আর তখন থেকে ওদের ভালোবাসাটা চলতে থাকে। কলেজের দিনগুলো ওদের ভালোই কাটছিল। আমিও তখন ওদের সাথে একই ইয়ারে পড়তাম, কিন্তু তখন ওর সাথে আমার বন্ধুত্বটা ছিল না, আর ওদের সাথে তেমন কথাও হতো না। দেখতে দেখতে ওদের রিলেশনের 6 মাস কেটে যায়। ঈশান কিন্তু তেমন স্মার্ট ছিল না, আর 10টা বড়লোকের ছেলেদের মতো চলাফেরা করতো না। সাদামাটা ভাবে চলাফেরা করতে ভালোবাসতো। তারপরও সীমা ওকে ভালোবাসতো, কারণ ওর সুন্দর একটা মন ছিল। একদিন ছুটির পর ঈশান আর সীমা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে কিছু গুন্ডা এসে ওদের উত্ত্যক্ত করতে শুরু করে। ঈশান বাধা দিতে গেলে ঈশানকে ওরা কয়েকজন ধরে ফেলে তারপর সীমাকে একটু দূরে নিয়ে গিয়ে সীমার গায়ে হাত দিতে থাকে। তখনই ঈশান ওদের কাছ থেকে ছুটে বাধা দিতে গেলে গুন্ডা ঈশানকে
বেদ্রকভাবে মারে, মেরে অজ্ঞান করে ফেলে। তারপর সীমাকে ওরা সেখানেই ঘটনাস্থলে ধর্ষণ করে মেরে ফেলে। ঘটনাক্রমে আমি সেদিন কি যেন মনে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পাই ঈশান একটু দূরে পড়ে আছে। যেহেতু আমরা একই ক্লাসে পড়তাম, তাই আমি ওকে আমার চিনতে দেরি হলো না। তখন আমি ওর কাছে গেলাম আর খেয়াল করলাম ওর থেকে একটু দূরে সীমা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তৎক্ষণাৎ আমি হসপিটালে ফোন দিলাম। একটু পর অ্যাম্বুলেন্স আসলো। তারপর দুজনকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে নেয়ার পর ডক্টর সীমাকে মৃত বলে ঘোষণা করলো আর ঈশানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে আমি সীমার বাসায় ফোন করে ওর বাবা মাকে আসতে বলি। ওর বাবা মা এসে মেয়ের এমন অবস্থা দেখে অনেক কান্নাকাটি করে। পৃথিবীর স্বাভাবিক নিয়মেই সীমাকে নিয়ে ওরা বাসায় চলে যায়। তারপর সীমার দাফন সম্পন্ন হয়। অন্যদিকে সীমার দাফন সম্পন্ন হলে আমি আবার হসপিটালে চলে আসি। অনেকক্ষণ যাবৎ অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়। ডক্টর বের হলে আমি জিজ্ঞেস করি ঈশানের কি অবস্থা। তার আগে বলুন, রোগী আপনার কি হয়? যেহেতু আমার ক্লাসমেট হয়, তাই আমি বললাম যে রোগী আমার বন্ধু। কেন ডক্টর, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই, তবে ওনার জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। ওনার মাথায় অনেক চোট লেগেছে, যার জন্য 24 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে উনি কোমায় চলে যেতে পারে। কথাগুলো বলেই ডক্টর সেখান থেকে চলে যায় আর আমি পাশে থাকি একটা চেয়ারে বসে পড়ি। কী করবো বুঝতে পারছিলাম না। তারপর আমি সেখানে কিছুক্ষণ থেকে ডাক্তারকে বলে বাসায় চলে যাই। তারপর আমি আমাদের এলাকায় গিয়ে এক বড় ভাইকে বিষয়টা বলি। আর সেই বড় ভাইয়ের নাম ছিল রিমন। রিমন ভাই ছিল একটা সংগঠনের প্রধান, আর ওনার সংগঠনের কাজ ছিল এলাকা থেকে ইফটিজিং ও ধর্ষণ নির্মূল করা, মেয়েদেরকে সুরক্ষা করা। তাই আমি ওদেরকে বিষয়টা বললে রিমন ভাই ঈশানকে দেখতে চায়। তখন আমি রিমন ভাইকে নিয়ে হাসপাতালে যাই। তারপর ভাই ঈশানকে দেখে আমাকে বলে যায়, ঈশাঙ্গা ফিরলে তুই ওকে আমার কাছে নিয়ে আসিস। এর একটা ব্যবস্থা তো করতে হবে, আর যদি হসপিটালে টাকা পয়সা কিছু লাগে তাহলে বলিস। সমস্যা নেই ভাই, আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে। এর মাঝে আমি ঈশানের ফোন থেকে নম্বর নিয়ে কয়েকবার ওর বাসায় ফোন দিতে চেয়েছি, কিন্তু কি মনে করে যেন আবার দিইনি। ওর বাসা থেকে কয়েকবার ফোন এসেছিল। ফোন আসলে আমি ফোনটা রিসিভ করে নানা অজুহাতে কাটিয়ে দিই। দুদিন পর আল্লাহর রহমতে ঈশানের জ্ঞান তো ফিরে, কিন্তু ও সীমার জন্য পাগলামি করতে থাকে। পাগলামি করতে করতে এক পর্যায়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুদিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওইভাবেই ঘুম পাড়িয়ে রাখা হয়। তারপর সপ্তাহ খানেক পর ওর জ্ঞান ফিরলে একটু শান্ত হয় আর আমাকে জিজ্ঞেস করে, সীমা কোথায়? ঈশান তুই শান্ত হ, সীমার কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। না, আমার সীমা ঠিক নেই। তুই বল সীমার কি হয়েছে, আর আর আমাকে সীমার কাছে নিয়ে চল। তুই আগে সুস্থ হ, তারপর আমি তোকে সীমার কাছে নিয়ে যাব। সীমা ওর বাসায় আছে, একটু অসুস্থ, তাই তোকে দেখতে আসতে পারছে না। তুই আগে শান্ত হ। তারপর অনেক বোঝানোর পর ঈশান শান্ত হয়। আরও 7টা দিন ঈশানকে হসপিটালে থাকতে হয়। প্রত্যেকটা দিন আমি সবসময় ওর পাশে থেকেছি আর ওর খেয়াল রেখেছি। এর মাঝে রিমন ভাই এসে ওকে দেখে গেছে কথা। আরও প্রত্যেকদিন আমাকে সীমার কথা জিজ্ঞেস করত, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না, চুপ করে থাকতাম। তো 7 দিন পর ঈশানকে রিলিজ করে দেয়। ও মোটামুটি সুস্থ হয়। তখন আমি ওকে নিয়ে রিমন ভাইয়ের কাছে যাই। যাবার পথে ঈশান আমাকে বারবার সীমার কথা জিজ্ঞেস করেছিল, আমরা কোথায় যাচ্ছি আর ওকে কখন সীমার কাছে নিয়ে যাব। বারবার শুধু এই কথাগুলোই বলছিল। আমি ওকে বলি, আমরা রিমন ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, ওখান থেকে তোকে আমি সীমার কাছে নিয়ে যাব। আর কোনো কথা না বলে আমি ওকে রিমন ভাইয়ের কাছে নিয়ে গেলে রিমন ভাই বলল, ঈশান তোমার এখন কি অবস্থা? এই তো ভাই, এখন একটু সুস্থ আছে।
তুমি কিছু চিন্তা করো না, আমরা এই বিষয়টা দেখছি। আচ্ছা, তুমি কি ছেলেগুলোকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ ভাই, পারবো। আচ্ছা, তুমি তাহলে আজকে যাও, আর কোনো সমস্যা হলে আমাকে জি ভাই। রিমন ভাইয়ের কাছে যাওয়ার পর ঈশান কিছুটা সময়ের জন্য তো একটু নীরব ছিল, কিন্তু আমরা যখন সেখান থেকে চলে আসি, আসার সময় ঈশান বারবার আমাকে সীমার কথা জিজ্ঞেস করে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। কি করব বুঝতে পারছিলাম না। সত্যিটাই বা আর কতদিন লুকিয়ে রাখবো। তাই এক প্রকার বাধ্য হয়েই আমি ওকে নিয়ে সীমার কবরের কাছে নিয়ে যাই, আর সীমার কবরটা দেখিয়ে দিয়ে বলি, ঈশান দেখ, এইখানে তোর সীমা ঘুমিয়ে আছে। সীমার বেঁচে নেই, কুত্তার বাচ্চাগুলো ওকে মেরে ফেলেছে। আমি তোর সীমাকে বাঁচাতে পারিনি রে। ঈশান কথাটা শুনে কবরের পাশে হাউমাউ করে কান্না করতে থাকে আর বলে, কলেজা, এই কলেজা, ওঠো না, দেখো আমি এসেছি। কি হলো, তুমি কথা বলছো না কেন? দেখো তোমার ঈশান তোমার কাছে এসেছে। কলেজা প্লিজ, তুমি উঠো আর আমার সাথে একটু কথা বলো। এই কলেজা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। তুমি না বলেছিলে কখনো আমাকে একা ছেড়ে যাবে না? তাহলে তাহলে কেন স্বার্থপরের মতো কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি এখন কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে? সেদিন আমি ওকে থামাইনি, কান্না করতে দিয়েছিলাম। আর কি বলেই বা থামাবো, সেই ভাষাটা আমার জানা ছিল। আমার নিজের চোখ দেখা, আমার নিজের চোখে দেখা ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসতো, আমি সেটা নিজের চোখে দেখেছি। একসময় ঈশান কান্না করতে করতে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আমি ওকে ওখানকার কয়েকজনের সাহায্যে ধরাধরি করে একটা সিএনজিতে করে বাসায় নিয়ে আসি। আমার বাসায় নিয়ে বেশ কয়েকদিন ওকে অনেক বোঝাই, কিন্তু ও সারাক্ষণ সীমার জন্য কান্না করত। আমি বুঝতে পারতাম না ওকে কি বলে সান্ত্বনা দিব। আর ভালোবাসার মানুষ হারিয়ে গেলে তাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়, সে ভাষা আমার জানা ছিল না। দেখতে দেখতে 15টা দিন কেটে যায়। ঈশান এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক, কিন্তু সীমার প্রতি ওর ভালোবাসাটা এখনো আগের মতোই আছে। এখনো সীমার জন্য কান্না করে। ওর মাঝে একদিন হঠাৎ রিমন ভাইয়ের ফোন আসে, আর উনি বলে ওনারা নাকি কয়েকটা ছেলেকে ধরে এনেছে। ঈশানকে নিয়ে আমি যেন ওনার সাথে দেখা করি। রিমন ভাইয়ের কথা মতো আমি ঈশানকে নিয়ে ওনার সাথে দেখা করি। তখন আমরা খেয়াল করলাম একটা জায়গায় কয়েকটা ছেলেকে বেঁধে রেখেছে ওনারা। ঈশান ছেলেগুলোকে দেখেই চিনে ফেলে আর বলে, ভাই, এই ছেলেগুলি সেদিন আমাকে মেরেছিল আর আবার সীমাকে। বলে ঈশান কান্না করে দেয়। ঈশানের কথা শুনে রিমন ভাই একটা হকি স্টিক নিয়ে ঈশানের হাতে দেয় আর বলে, ঈশান, যারা তোর সীমাকে মেরে ফেলেছে আর তোকে মেরেছে, নে তাদের নিজ হাতে শাস্তি দে। ঈশান রিমন ভাইয়ের কথায় কান্না করতে থাকে। তখন রিমন ভাই আবার ওকে বলে, কি হলো, নে ধর, আজকে তোর ইচ্ছা মতো ওদের শাস্তি দে। ঈশান তখন রিমন ভাইয়ের হাত থেকে হকি স্টিক নিয়ে ওদেরকে ইচ্ছা মতো মারতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ রে, আমার সীমা তোদের কি ক্ষতি করেছিল যে তোরা ওকে একেবারে জানে মেরে ফেললি? আমরা তোদের কি ক্ষতি করেছিলাম যে তোরা আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি? ঈশান কান্না করছে আর কথাগুলো বলছে। ঈশান কান্না করছে আর কথাগুলো বলছে আর ওদের পেটাচ্ছে। অন্যদিকে আমি ওর এমন হিংস্র রূপ দেখে অনেকটাই ঘাবড়ে যাই, কারণ ও ছিল একটা সহজ সরল ছেলে। এর আগে ওকে কখন আমি এরকম হিংস্র হতে দেখিনি। সেদিনই প্রথমবার ওকে এরূপ দেখেছিলাম। ছেলেগুলো প্রায় আধমরা হয়ে গেছে। তখন আমি আর রিমন ভাই ঈশার কাছে এগিয়ে গেলাম আর ওর মার থামানোর চেষ্টা করলাম, কিন্তু ওকে কিছুতেই আটকানো যাচ্ছে না। তখন 4-5 জন ধরে ওকে শান্ত করলাম। তারপর রিমন ভাই বলল, এই, তোরা ওদেরকে রাস্তায় ফেলে দিয়ে আয়, আর ভবিষ্যতে যেন তোদের এমন কাজ করতে না দেখি। মনে রাখবি, আমি তোদের একটা সুযোগ দিলাম, এর পরে যদি ভুলেও কখনো এমন করিস তাহলে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব।
সময়গুলো কাটতে থাকে। আমি লক্ষ্য করি ঈশান আগের থেকে আরো চুপচাপ হয়ে যাচ্ছে, আর সবসময় চুপ করে থাকে আর সীমার কথা ভাবে। এই বিষয়টা আমি রিমন ভাইকে বললে রিমন ভাই ওকে স্বাভাবিক করার চেষ্টা করে। এখন প্রায় সময় ঈশান রিমন ভাইয়ের সাথে থাকে। ঈশান কোথাও যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। সীমা মারা যাবার পর থেকে ঈশান অনেকটাই এলোমেলো অগোছালো হয়ে পড়ে। তাই একদিন রিমন ভাই ওকে ঈশান, এভাবে আর কতদিন চলবে বলতো? মানলাম সীমাকে তুই এখনো বলতে পারিসনি, এখনো ওকে ভালোবাসিস, কিন্তু এভাবে আর কতদিন? যে মানুষটা পৃথিবীতে নেই তার জন্য কষ্ট পেয়ে সারাটা জীবন বরবাদ করে দেওয়ার কোনো মানেই হয় না। ঈশান তখন রাগী গলায় বলে, এই ভালোবাসাটা আজীবন থেকে যাবে, কখনো শেষ হবে না। সেটা না হয় হলো, কিন্তু তুই এভাবে এলোমেলো অগোছালো থাকিস কেন? তোর বাবার তো কোনো কিছুর কমতি নেই, তারপরও তুই এভাবে থাকিস কেন? তোর এই সহজ সরলতা কেউ কোনো মূল্য দিবে না, উল্টো আরো সবাই এটার ফায়দা উঠাবে, তাই নিজেকে একটু চেঞ্জ কর। রিমন ভাই কথাগুলো বলেই ঈশানের হাত ধরে টানতে টানতে নিয়ে বাইরে বসায়। তারপরে শপিং মলে চলে যায়। ওকে কিছু শপিং করে দিয়ে তারপর পার্লারে নিয়ে গিয়ে চুল আর দাড়িগুলো সুন্দরভাবে কেটে দিয়ে অনেকটি স্টাইলিশ করে দেয়। এই আজকের যে স্মার্ট স্টাইলিশ ঈশানকে দেখছো, ওর এমন হয়েছে একমাত্র রিমন ভাইয়ের কারণে। আপনাদের তো ঈশানের বর্ণনায় দেওয়া হয়নি। আসলে ঈশান দেখতে অনেকটাই সুন্দর, ফর্সা চেহারা, গোলাপি ঠোঁট, চুলগুলো বড় করে রাখা, চাপ দাড়িটা সুন্দর করে স্টাইল করে কাটা, চোখ দুটো অনেকটাই মায়াবী, হাতে ব্রেসলেট, হ্যান্ডসাম, গুড লুকিং, আর সব মিলিয়ে একটা ড্রেসিং লুক দিয়ে সবসময় চলাফেরা করে। যে কোনো মেয়েই প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে যাবে। বলতে গেলে ঈশান কোনো তামিল হিরোদের থেকে কম নয়। এর মাঝে প্রায় 100 প্রপোজ পেয়েছে, কিন্তু কোনোটাই অ্যাকসেপ্ট করেনি। আর সেটার কারণ হয়তো আপনাদের আর বলে দিতে হবে না, কিন্তু কেউ বুঝতে পারবে না ওর ভিতরে এতটা কষ্ট গ্রাস করেছে। এই সবটাই হয়েছে রিমন ভাইয়ের জন্য। এরপর থেকে ও এইভাবে চলাফেরা করে। সীমা মারা যাওয়ার পর থেকে আমি আর ঈশান সবসময় রিমন ভাইয়ের সাথেই থাকতাম। এক প্রকার ওনাদের সংগঠনের সাথে আমরা অনেকটাই ইনভলভ হয়ে গিয়েছিলাম। তাই অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করতাম। আর ঈশান আর আমার মধ্যে অনেকটা বন্ধুত্ব গড়ে ওঠে। ঈশান যতক্ষণ আমার আর ইমন ভাইয়ের সাথে থাকতো ততক্ষণ ও হাসি খুশি থাকতো, কিন্তু যখন একা থাকতো তখন সীমার স্মৃতিগুলোকে ঘিরে ধরতো, তাই চুপচাপ হয়ে যেত। তো একদিন আমরা আমাদের আড্ডায় বসে আড্ডা দিচ্ছিলাম, তখন রিমন ভাই আমাদের বলল, তোরা সবাই শোন, আমি যদি কখনো না থাকি তাহলে তোরা এই সংগঠনটাকে ভেঙে যেতে দিস না। তোরা একে শক্ত করে আঁকড়ে ধরিস, আর দেশের আনাচে কানাচে যেখানে দর্শন ইফটিজিং হোক না কেন তোরা তার প্রতিবাদ করিস। সেদিন রিমন ভাইয়ের কথা শুনে আমরা বেশ অবাক হই। তখন আমি ওনাকে জিজ্ঞেস, ভাই কেন, কি হয়েছে, আপনি কোথায় যাবেন, আর আপনি এমনভাবে কথা বলছেন কেন? না, এমনি বললাম আর কি। আর তাছাড়া মানুষ কি সবসময় বেঁচে থাকে নাকি? একদিন না একদিন তো তাকে মরতেই হয়, তাই না? রিমন ভাইয়ের কথার আগাগোড়া আমি সেদিন কিছুই বুঝতে পারিনি, কিন্তু সেদিন রাতে আমি আর ঈশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎ ঈশানের ফোনে একটা কল আসে, আর ও ফোনটা রিসিভ করে হঠাৎ করে কোনো কিছু না বলে দৌড়াতে থাকে। আমি ওকে বলি, ঈশান কি রে, কি হয়েছে, কোথায় যাচ্ছিস? ও কিছুই বলে না। তখন আমি ওর পেছন পেছন দৌড়াতে থাকি। কিছুক্ষণ দৌড়ানোর পর একটা ফাঁকা রাস্তায় এসে দেখি কেউ একজন রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে। তখন ঈশান দৌড়ে তার কাছে যায় এবং গিয়ে তার পাশে বসে তার মাথাটা তুলে কোলের উপর নেয়। আমরা দেখতে পাই যে ব্যক্তিটি পড়ে আছে সে আর কেউ নয়, আমাদের রিমন ভাই। ওনার অবস্থা দেখে বুঝতে পারলাম কেউ ধারালো কিছু দিয়ে ওনাকে আঘাত করেছে, যে কারণে ওনার শরীর দিয়ে অনেক রক্ত বেরোচ্ছিল। তখন ঈশান বলে, ভাই, এই ভাই, আপনার কি হয়েছে, আর কি আপনার এমন অবস্থা করলো? একবার শুধু তাদের নামটা বলেন ভাই। রিমন ভাই তখন বাঙ্গা বাঙ্গা কণ্ঠে বলল, সীমাকে যারা মেরেছে তারাই আমাকে মেরেছে। ভাই আমি ওদের কাউকে ছাড়বো না,
আর আপনার কিছু হবে না, আপনাকে আমি এখনই হসপিটালে নিয়ে যাব। বলে ঈশান উঠে যেতে নিলে তখন রিমন ভাই ওর হাতটা ধরে আর বলে, আমার হাতে সময় নেই, আমার সময় শেষ, কিন্তু যাবার আগে তোকে একটা কথা বলে যেতে চাই। আমার কথাগুলো তুই রাখবি বল? জি ভাই, আমি আপনার সব কথা রাখবো, তবু আপনি আমাদের ছেড়ে যাবেন না। ঈশান, তোরা এদেশের কোথাও ইফটিজিং আর ধর্ষণ হতে দিস না। আর আজকে থেকে আমাদের সংগঠনটা সংগঠন নয়। সোজা কথায় যখন আর কাজ হবে না, তখন উল্টো পথেই সবাইকে সোজা করতে হবে। দরকার হলে কাউকে শাস্তি দিবি, তারপরেও যদি কেউ না মানে তখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। কারণ কোনো পাপীর দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। কারণ ধর্ষণ করে কেউ যদি পার পেয়ে যায়, তাহলে অবশ্যই সে পরবর্তীতে আবারও একই কাজ করবে। তাই তোরা কথা দে আমাকে, আজ থেকে আমাদের সংগঠনটা আর কোনো সংগঠন নয়, বরং একটা গ্যাং। আর এই গ্যাংয়ের কাজ হবে সমাজের ওইসব লোকেদের বিরুদ্ধে কাজ করা, যারা মেয়েদের দিকে হিংস্র হায়নাদের চোখে তাকায়, সেসব মানুষরূপী পশুর বিরুদ্ধে। আর আলামিন, আজ থেকে ঈশানী তোদের দলের লিডার। কিরে, তোরা পারবি তো আমার কথাটা রাখতে? হ্যাঁ ভাই, আমরা আমরা আপনার সব কথা রাখবো, কিন্তু প্লিজ আপনি আমাদের ছেড়ে যাবেন না। আলামিন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক, বাইকে হসপিটালে নিতে হবে। কথাগুলো বলে রিমন ভাই একটা জোরে নিঃশ্বাস নিল, তারপর নীরব হয়ে গেল। কিন্তু ঈশান বারবার বলছে আমাকে অ্যাম্বুলেন্স ডাকতে। তখন আমি ঈশানকে বললাম, ঈশান, রিমন ভাই আর নেই। ভাই, এই ভাই, কথা বলেন প্লিজ। বললাম তো, আমরা আপনার সব সব কথা রাখবো, প্লিজ ভাই চোখ খুলেন। ঈশান, রিমন ভাই আর কথা বলবে না। ঈশান এবার ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। ঈশান সেদিন অনেক কান্না করেছিল। সেদিন কি করব বুঝতে পারছিলাম না। সেদিন দ্বিতীয়বারের মতো আমি ঈশানকে কান্না করতে দেখি। কান্না করতে করতে ঈশান বলছিল, ভাই, এই ভাই, আপনি কি আর শিবাকে যারা মেরেছে, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। সবাইকে সবাইকে আমি শাস্তি দেবো, কঠিন শাস্তি। সেদিনের পর থেকে ঈশান আরো চেঞ্জ হয়ে গেল। আর যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদ করত। তখন থেকেই মারামারি করাটা ওর কাছে একটা মামুলি ব্যাপার হয়ে উঠল। কিছুদিন পর অনেক খোঁজাখুঁজির পর একদিন আমরা সেই ছেলেগুলোর খোঁজ পাই, যে ছেলেগুলো সীমা আর রিমন ভাইকে মেরেছে। তখন সেদিন আমরা প্ল্যান করতে থাকি ওদের মারার জন্য, কিন্তু ঈশান ভাবতে থাকে অন্য কথা। ও আমাদের লুকিয়ে একটা চাপাতি ওর কোমরে গোছে নেয়। ওই ছেলেগুলো সবসময় একসাথে থাকতো আর মেয়েদের ডিস্টার্ব করত, আর প্রায়ই মেয়েদের ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করত। ছেলেগুলোর বাবা বিত্তশালী হওয়ায় ওদের কেউ কিছু বলতে পারতো না, তাই ওরা যা খুশি তাই করত। সেদিন রাত হলে আমরা ওদের আড্ডায় যাই, আর আমরা আমাদের কিছু ছেলে নিয়ে গিয়ে ওদের অ্যাটাক করি। ওদের সাথে আমাদের তুমুল গন্ডগোল হয়, কিন্তু ঈশান প্রথম গিয়েই ওর কোমর থেকে চাপাতিটা বের করে ওদেরকে এলো পাতারি কোপাতে থাকে। ওরা মোট 5 থেকে 6 জন ছিল। মারামারি এক পর্যায়ে আমি যখন ঈশানের দিকে খেয়াল করলাম, দেখলাম ওর চোখ দুটো লাল হয়ে আছে আর ওর রূপ হিংস্র আকার ধারণ করেছে, যেটা দেখে আমাদের দলের সবাই ভয় পেয়ে যায়। আমরা স্তব্ধ হয়ে যাই। সেদিন সেখানে ঘটনাস্থলেই ঈশান ওদের মেরে ফেলে। কোনো রকমে ওকে শান্ত করে আমরা আমাদের আস্তানায় নিয়ে আসি। তারপর আমি ওকে বলি, ঈশান, এইটা তুই কি করলি? ভাই তো আমাদের ওদের শাস্তি দিতে বলেছিল, কিন্তু তুই ওদের একবারই মেরে ফেললি। হ্যাঁ পেলাম, আর কতবার আমরা ওদের শাস্তি দিয়ে ছেড়ে দেব, আর বারবার ওরা একই কাজ করবে। প্রথমে ওরা আমার কলেজের টুকরো আমার ভালোবাসাটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তারপর আমার বড় ভাইকে আমাদের থেকে কেড়ে নিল। এটা কি ওদের মারার জন্য যথেষ্ট কারণ ছিল না? কিন্তু তাই বলে একেবারে মেরে ফেলবি? হ্যাঁ ফেললাম, আজ থেকে এমনই হবে। কোথাও অন্যায় দেখলে তাকে একেবারে মেরে ফেলবো, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, জানিস তো। সেদিন থেকে সেই কলেজের ভদ্র সভ্য ফার্স্ট বয়টা হয়ে ওঠে হিংস্র বেপরোয়া একজন মাস্তান। তারপর থেকে এলাকার সবাই ওকে ভয় পায়, কিন্তু সবাই জানে ও কারো ক্ষতি করে না, বরং মেয়েদেরকে যারা হ্যারাসমেন্ট করে তাদের বিরুদ্ধে ও প্রতিবাদ করে। এর মাঝে আমি ওর বাসায় ওর মা বাবার সাথে কথা বলেছি।
ওর বাবা মা ওকে বারবার বাসায় যেতে বলে, কিন্তু ও কিছুতেই বাসায় যাবে না। ওর মা তখন অনেক কান্নাকাটি করে। আমার বিষয়টা অনেক খারাপ লাগে। আমি কোনো মতে ওকে ওর বাসায় নিয়ে যাই। তারপর ঈশানের মা যেটা বলল সেটা শুনে আমি একটু অবাক হলাম, কারণ ঈশান যে এই পথে নেমে গেছে সেটা ওরা কিভাবে জেনে গেল। তখন ওর মা ঈশানের হাত মাথায় রেখে বলে, ঈশান, তুই আমার মাথায় হাত রেখে বল, তুই আর কখনো খুন খারাপি করবি না। কোনো কথা বলে না। ওর মা বারবার বলার পরও যখন কথা বলছিল না, তখন ওর মা একটা কথা বলে, যেটা শুনে ও আর মায়ের কথাটা মেনে নিতে বাধ্য হয়। ঈশান, তুই যদি আজকে আমার মাথায় হাত দিয়ে কথা না দিস যে তুই আর কখনো খুন খারাপি করবি না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঈশান তখনই ওর মায়ের মাথা থেকে হাতটা সরিয়ে নেয় আর বলে, মা, তুমি এসব কি বলছো? আর তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যখন জেনে গেছো যে আমি কয়েকজনকে মেরে ফেলছি, তাহলে এটাও হয়তো জেনেছো কার জন্য মেরেছি। মা, তুমি জানো ওরা আমার শিবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এমনকি রিমন বাইকেও বাঁচতে দেয়নি। এরপরে তুমি আমাকে চুপ করে থাকতে বলবে? হ্যাঁ বলবো। সীমার স্মৃতি আগলে ধরে আর কতদিন এভাবে বাঁচবি? তোর তো একটা ভবিষ্যৎ আছে, তা চিন্তা না করে দিন দিন এভাবে অমানুষে পরিণত হচ্ছিস। ঈশান কোনো কথা বলে না দেখি তখন ওর মা আবার বলে, কি রে, কি হলো? কথা দে, আর কখনো খুন খারাপি করবি না। আচ্ছা ঠিক আছে, আমি কোন খারাপি করে ছেড়ে দেবো, কিন্তু একটা কথা মনে রেখো, যারা মেয়েদেরকে উত্ত্যক্ত করবে তাদের কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আর প্লিজ একটা কথা, মা, আমাকে ওই শোটা ছাড়তে বলো না। বাকিটা যেমন আমি সীমার স্মৃতিগুরু আঁকড়ে ধরে বাঁচতে চাই। ওই শোটাতে থাকলে আমার কাছে মনে হয় সীমা সবসময় আমার সাথে আছে। তাই প্লিজ আমাকে ওই শোটা যেতে বারণ করো না। কথাগুলো বলেই ঈশান সেদিন বাসা থেকে বেরিয়ে যায়। ওর বাবা মা পেছন থেকে ওকে অনেকবার ডাকে, কিন্তু ও ফিরেও তাকায়নি সেদিন। আমিও ওর পেছন পেছন বেরিয়ে আসি। এরপর দীর্ঘ 2.5 বছর যাবৎ আর কোনোদিন ঈশান বাসায় যায়নি। ওর মা অনেক কান্নাকাটি করে, আমাকে বলেছে ওকে নিয়ে যেতে, কিন্তু আমি ওকে আর বাসায় নিয়ে যেতে পারিনি। ওকে যদি জিজ্ঞেস করতাম যে এই শহরে থেকে কি হবে, তুই এই শহরটা ছেড়ে চলে যা অন্য কোথাও, তখন ও বলতো, এই শহরে আমার সীমার স্মৃতি আছে। যখন আমি এখানে সীমার সাথে কাটানো দিনগুলোর কথা মনে করি, তখন মনে হয় সীমা সবসময় আমার আশেপাশে আছে। আর ও আমাকে বলছে, ঈশান, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তাই প্লিজ দোস্ত, আমাকে এখান থেকে কোথাও চলে যেতে বলিস না। আমি সীমার স্মৃতিগুলো নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। তুই কেন বুঝতে চাইছিস না? তোর সীমা আর নেই, মরে গেছে, আর কখনো ফিরে আসবে না। কেন শুধু শুধু নিজের জীবনটাকে বরবাদ করছিস? তখন ঈশান রাগি চোখে আমার দিকে তাকায় আর বলে, চুপ, একদম চুপ, কোনো কথা নয়। হ্যাঁ, সীমার বেঁচে নেই, কিন্তু আমার ভালোবাসাটা ওর জন্য সে আগের মতোই রয়ে গেছে। এই ভালোবাসাটা কখনো ফুরাবে না। তোর যদি ইচ্ছা না হয় তাহলে তুই আমার সাথে থাকিস না, চলে যা। আমি তোকে তো আটকে রাখিনি। আর এইভাবেই একটা ছেলে এলাকার টপ মাস্তান, বেপরোয়া হিংস্র হয়ে ওঠে। আস্তে আস্তে ওর পড়ালেখাটা একটা পর্যায়ে নষ্ট হয়ে যায়। আর সেদিনের সেই ক্লাসের ফার্স্ট বয়টা আজকে লাস্ট বয় হয়ে ওঠে। আমি ওর সাথে সাথে পড়াশোনাগুলো ছেড়ে দিই আর সব সময় একসাথে থাকি। আর আমরা দীর্ঘ 3 বছর যাবৎ আমরা একই ক্লাসে পড়ি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শহর আর কলেজ ছাত্র হয়ে থাকা, যাতে করে যারা মেয়েদের উত্ত্যক্ত করে, অন্যায় অত্যাচার করে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। এরপর যদি তোমার মনে হয় যে আমার বন্ধু খারাপ, বাজে, একজন মাস্তান, তাহলে ও খারাপ। এখন তুমি ওকে যেটা ভাবতে পারো, তাতে ওর বা আমার কিছু যায় আসে না। তুমি নিজে থেকে ওর বিষয়ে জানতে চেয়েছিলে, আর আমার মনে হয় তোমাকে কথাগুলো বলার দরকার, তাই বললাম। তবে একটা জিনিস ভাবতে অবাক লাগে যে মানুষটা পৃথিবীতেই নেই, সে মানুষটা কি করে কেউ এতটা ভালোবাসতে পারে আর তার স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখতে পারে। আজকে ঈশান তার দৃষ্টান্ত। যাই হোক,
অনেক কথা বলেছি, তাই আর একটা কথা বলি। তুমি ওকে এতদিন বোনের কাছে জানতে চেয়েছে ঈশান কবে ফিরবে, ঈশান কোথায় গেছে। আলামিন ওকে বলতে না চাইলেও বাধ্য হয়ে একসময় বলতে হয়েছে। অন্যদিকে ঈশানের 15 দিনের কাজ শেষ হলে ও নিজ শহরে ফিরে আসে, তারপর আবার কলেজে যাওয়া শুরু করে। এখন প্রায় সময় কলি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে থাকে। ঈশান আর আলামিন সেটা বেশ ভালোভাবে লক্ষ্য করছে, কিন্তু তবুও কিছু বলে না। তো একদিন রাতে ঈশান ওদের আস্তানা থেকে ছেলেপেলেদের সাথে কিছু কথা বলে বাসায় ফিরছিল। আস্তানা থেকে বাসায় ফেরার পথে একটা নির্জন রাস্তা পড়ে, আর আজকে কোনো রিক্সা না পাওয়াতে হেঁটে হেঁটে বাসা যাচ্ছিল। যখনই সে নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই কোথা থেকে যেন চিৎকারের আওয়াজ আসে। বাঁচাও, বাঁচাও, কে আছো? প্লিজ আমাকে বাঁচাও। চিৎকারের শব্দে আর কথাগুলো শুনে ঈশানের আর বুঝতে বাকি রইল না কতগুলো পশু একটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছে। তখন ও রাস্তা থেকে নেমে একটু জঙ্গলের ভিতরের দিকে যায়। তখন আওয়াজটা আরো গাঢ় হতে থাকে। একটু দূরে যেতেই ও শুনতে পায়, প্লিজ আপনারা আমার এত বড় সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। ঈশান তখন দৌড়ে সেখানে যায়, আর গিয়ে যাকে দেখে তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান থেকে 5-6 জন ছেলে কলিকে জোর করে ওর শরীরে হাত দিচ্ছে আর দর্শন করার চেষ্টা করছে। এমনিতেই ও মেয়েদের গায়ে হাত দেওয়া সহ্য করতে পারে না, তার উপর কলির সাথে এমন কিছু হচ্ছে দেখে ঈশানের কেন জানে রক্ত মাথা উড়ে যায়। তখন ও ছেলেগুলোকে এলু পাতারি মারতে শুরু করে। অন্যদিকে একটা ছেলে একটা লাঠি নিয়ে এসে যখন ঈশানকে আঘাত করতে যাবে, তখন ঈশান লাঠিটা ধরে ফেলে, আর ওই ছেলের হাত থেকে লাঠিটা নিয়ে ওদেরকে বেদরূপভাবে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে যখন ওরা আধমরা হয়ে যায়, তখন কলি ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঈশান কিছুতেই থামছে না। কলি যখন ওকে থামাতে পারছিল না, তখন হঠাৎ করে কলি ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় ঈশান সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে যায়, আর ওর সাথে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। হঠাৎ করেই ঈশানের গোর কাটে, আর ও এক ঝাটকায় কলিকে নিজের থেকে সরিয়ে নেয়। তারপর ছেলেগুলিকে উদ্দেশ্য করে বলে, কুত্তার বাচ্চা, আমি যে শহরে থাকি সেই শহরে তোরা এইসব কাজ করতে চাস? এরপর যদি তোদের আর এই শহরে দেখছি, সেদিনই তোদের শেষ দিন হবে। কথাটা বলে ঈশান কলিকে হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসে, আর রাগে গলায় বলে, আপনি এত রাতে এখানে কি করছেন? কলি কোনো কথা বলে না। তাই দেখেই ঈশান ওকে দমকে সুরে বলে, কি হলো, কথা বলছে না কেন? আপনি জানেন এই শহরটা কত বাজে, এই শহরের মানুষগুলো কত হিংস্র, নাকি সব জায়গায় নিজের বাবার পাওয়ার কাটাতে চান? আসলে কলিকে ওর বাবার কথা বলার কারণ হলো কলি এই শহরের একজন বিজনেসম্যানের মেয়ে, সেটা ঈশান জানে, তাই এই কথা বলল। কলি তবুও কোনো কথা বলছে না। তাই দেখে ঈশান বলে, ও বুঝেছি, আপনি ভয় পাবেন না, আমি ওদের মতো না, মেয়েদের কীভাবে সম্মান করতে হয় সেটা জানি। আর আপনি আমাকে যখনই দেখছেন, যেখানে দেখছেন, হয়তো তখন আমি মারপিট করছি, আর না হয় আমাকে সিগারেট খেতে দেখছেন, আর এগুলো দেখে আপনি আমাকে গুন্ডা, মাস্তান, লম্পট এগুলো ভেবেছেন। তাতে আমার কিছু যায় আসে না। আপনি আমাকে যেমনটা বাবার ভাবতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আজকে যদি আমি সময় মতো না আসতাম, তাহলে আপনার কি হতো বলেন তো? তাই এরপর থেকে রাতে একার কোথাও বের হবেন না। কলি কোনো কথা বলছে না দেখে ঈশান বলল, ও বুঝেছি, আপনার আমার সাথে যেতে অসুবিধা হচ্ছে, তাই তো? সমস্যা নেই, আর যেতে হবে না। তারপর ঈশান আর না হেঁটে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর একটা সিএনজি দেখতে পায়, তখন ও সিএনজিটাকে দাঁড় করায়। ঈশান কলিকে উঠতে বলে। কলি এবারে কোনো কথা না বলে সিএনজিতে উঠে বসে। তারপর ঈশান সিএনজিওয়ালাকে বলে, মামা, হে আপু যেখানে যেতেছে ওকে সেখানে নামিয়ে দেন। আর পকেট থেকে ওয়ালেটটা বের করে সিএনজি ভাড়া দিয়ে দেয়। সিএনজিটা চলে যায়। ঈশান তারপর হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়, আর কলি এখন প্রায় ঈশানকে নিয়ে ভাবে, আর কেন ওকে নিয়ে ভাবে সেটা নিজেও জানে না। দেখতে দেখতে আরও একটা মাস কেটে যায়। এর মাঝে ঈশানের আবারও অন্য একটা শহরে ডাক পড়ে 15 দিনের জন্য। তো সেদিন আলামিনকে আগের বারের মতো রিয়াকে দেখাশোনা করতে বলে। সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে 5 দিন কেটে যায়। দিন যত যাচ্ছে কলি ঈশানের কথা ততই ভাবছে, আর ভাবতে ভাবতে ও ঈশানকে কখন যে ভালোবেসে ফেলছে সেটা ও নিজেও জানে না। একদিন যাকে গুন্ডা, মাস্তান বলেছে, ঘৃণা করেছে, অপমান করেছে, এখন কলি থেকে নিজের থেকেও বেশি ভালোবাসে। প্রায় সময় করে নিজের বিছানায় শুয়ে শুয়ে ঈশানের কথা ভাবে, আর নিজে নিজেই হাসে। অন্যদিকে
ঈশান যে শহরটাতে গিয়েছে সেখানে 15 দিন থাকার কথা থাকলেও সমস্যার সমাধান করতে সেখানে মোট 20 দিন থাকতে হয়। আর এদিকে কলি ঈশানকে না দেখতে পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। খাওয়া দাওয়া তো প্রায় বাদ দিয়ে দিয়েছে। কলি যখনই কলেজে যায় সবসময় আলামিনের পিছনে লেগে থাকে আর ঈশানের কথা জিজ্ঞাসা করে। আলামিন কলির এমন আচরণ দেখে বিষয়টা বুঝতে পারে, তাই ঈশানের ব্যাপারে কিছু বলতে চায় না। দেখতে দেখতে ঈশানের কাজ শেষ হয়ে যায় আর ঈশান বাসায় ফেরার দিন চলে আসে। ঈশান বাসায় ফিরে 2-3 দিন বাসা থেকে রেস্ট নিয়ে তারপর কলেজে যাবে বলে ঠিক করে। আর কলে ঈশানকে না দেখতে পেয়ে পুরো উন্মাদ হয়ে গেছে। কী থেকে কী করে ও সেটা নিজেও জানে না। পরদিন সকালে ঈশান রিয়াকে স্কুলে নামিয়ে দিয়ে রিক্সা নিয়ে কলেজে যায়। আর যতদিন পর্যন্ত ঈশান কলেজে আসেনি প্রত্যেক দিন কলে ঈশানের জন্য কলেজের গেটের দিকে তাকিয়ে থাকতো। আজকে যখন ঈশান কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকে যখনই কলেজের মাঠে আসে তখনই ঈশানের দলের কিছু ছেলেপেলে ওকে দেখে এগিয়ে আসে আর কথা বলতে থাকে। আর ঠিক তখনই কোথা থেকে যেন কলে দৌড়ে এসে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় ঈশান একটু চমকে যায়। কলে ঈশানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমার কত কষ্ট হয়েছে তোমাকে ছাড়া এতদিন থাকতে? বলো না, তুমি কোথায় ছিলে এতদিন? কি হলো? তুমি কথা বলছো না কেন ঈশান? কথাগুলো বলে কলি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকে। আর ঈশান ভাবতে থাকে কি হচ্ছে এসব ওর সাথে। ঈশান খেয়াল করে দেখে ওর দলের ছেলেগুলো ওর দিকে কীভাবে যেন তাকিয়ে আছে। তখন ঈশান ইশারায় ওদের চলে যেতে বলে। ওরা চলে গেলে ঈশান কলির মাথায় হাত রাখে আর বলে, আপনি শান্ত হন। তারপর আস্তে আস্তে কলিকে নিজের দিকে ছাড়িয়ে যখনই ওর মুখের দিকে তাকে তখন ঈশান যেন আকাশ থেকে পড়ে। কারণ যে মেয়ে নাকি কেউ ওকে অপমান করতে কোনো ছাড়েনি, যখন যেভাবে সেখানে দেখেছে অপমান করেছে, আর আজকে নাকি সেই মেয়ে ঈশানকে জড়িয়ে ধরেছে। ব্যাপারটা ঈশানের হজম হচ্ছিল না। তখনই কলি আবার ঈশানকে জড়িয়ে ধরে আর কান্না করে আর বারবার বলছিল, তুমি কোথায় গিয়েছিলে? তখনই ঈশান একটু রাগী গলায় বলে, এসব কি হচ্ছে? এটা কলেজ ক্যাম্পাস, সবাই দেখছে, আর আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? তখন কলি বলতে লাগলো, ঈশান, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এই কয়েকটা দিনের অনুপস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আর আমি তোমার সাথে আগে যা করেছি সব অন্যায় করেছি, কারণ আমি জানতাম না তুমি কিসের জন্য এমন হয়েছো। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে একটু ভালোবেসে দেখো, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। ঈশানের কলের কথা শুনে মনে পড়ে ওর করা অপমানগুলোর কথা। তাই ঈশান ভাবে কলিও তো ওর সাথে মজা করছে, কিংবা ওকে অপমান করার জন্য ওর এটা একটা নতুন কোনো চাল। তাই ঈশান বলে, ভালোবাসেন কাকে? আমাকে? তো আবার আপনি? হাসালেন ম্যাডাম, হাসালেন। একটা গুন্ডা মাস্তান লম্পট ছেলেকে কেউ কখনো ভালোবাসতে পারে না, তাহলে আপনি আমাকে ভালোবাসলেন কি করে? এটা তো আপনার নিশ্চয়ই কোনো নতুন নাটক, আমাকে আবারও অপমান করার। আর না হয় আপনি মজা করছেন না। দেখুন, আমি আর 10 জনের মতো মজা করা পছন্দ করি না। আপনি যদি আমাকে অপমান করতে হয়, আপনি সবার সামনে আমাকে 100বার অপমান করেন, আমি কিছু মনে করবো না, আর কিছু বলবো না, কিন্তু এমন মজা করবেন না প্লিজ, বন্ধ করুন এসব। কলি ঈশানের কথা শুনে আরও জোরে জোরে কান্না করে দেয়। কলি ভাবতেও পারেনি ঈশান এমন কিছু বলবে। কলি জানতো ঈশান ওর উপর রাগ করে আছে, কিন্তু এতটা রাগ করে আছে সেটা কখনো ভাবতে পারেনি। কলি এবার ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকে আর বলে, ঈশান, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর কিভাবে ভালোবেসে ফেলেছি সেটা বলতে পারবো না। কতটা ভালোবাসি তাও বলতে পারবো না, কিন্তু আমি শুধু এইটাই জানি, আমি তোমাকে সত্যি আমি অনেক অনেক ভালোবাসি। প্রথম প্রথম আমি জানতাম তুমি গুন্ডা মাস্তান লম্পট, কিন্তু এখন আমি জানি তুমি কিসের জন্য এমনটা হয়ে গেছো, আর কিসের জন্যই বা তোমার এই বেপরোয়া স্বভাব। আমি জানি তোমার ভিতরে সুন্দর একটা মন আছে, আর সেই মনটাকে আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখেন, আপনি এভাবে পাগলামি করবেন না। শুধু শুধু এসব কথা বলে কোনো লাভ হবে না। আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নিন। গুন্ডা মাস্তান কাউকে কোনো দিনও ভালোবাসতে পারে না, আর সেটা কখনো সম্ভব নয়। বলেইছেন ক্লাসের দিকে হাঁটা ধরে। তখন পেছন থেকে কলি বলে, ঈশান, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারছো না। তবে একদিন তুমি এই ভালোবাসাটা ঠিকই বুঝতে পারবে। যেদিন আমি হারিয়ে যাব তুমি সেদিন ঠিকই বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। কলির কথাটা শুনে ঈশান থমকে যায় আর মনে পড়ে যায় সীমার বলা কথা,
সীমাও একদিন ওকে ঠিক এভাবেই একই কথা বলেছিল। সীমার কথা মনে পড়তে ঈশানের বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তারপরে ঈশান কলিকে অপেক্ষা করে সেখান থেকে ক্লাসে চলে যায়, কারণ ওর পক্ষে যে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। ও চায় না কাউকে নিজের জীবনের সাথে জড়াতে, যেখানে নিজের জীবনটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ঈশান ক্লাসে ঢুকে একটু পর আলামিনের পাশে বসে প্রত্যেক দিনের মতো আজও পেছনের বেঞ্চে গিয়ে বসে ওরা। ক্লাস শুরু হয়। কলি ক্লাসের সবটা সময় পেছনের দিকে বারবার মায়াভরা দৃষ্টিতে এগিয়ে দেয়। কলি এখন প্রতি রাতে ঈশানের জন্য কান্না করে, নির্গুমভাবে কাটিয়ে দেয়। কলি এটা বুঝতে পারছে ঈশানের মন জুড়ে এখনো সীমার স্মৃতিগুলো রয়েছে, আর এখনো ও সীমাকে পাগলের মতো ভালোবাসে। মানুষটা হয়তো নেই, কিন্তু তার স্মৃতিগুলো তো রয়ে গেছে, তাই হয়তো ঈশান ওকে মেনে নিচ্ছে না। অন্যদিকে ঈশান কেন জানি না কলির প্রতি মায়া হতেই থাকে, আর এই মায়া থেকে ওর প্রতি ঈশানের মনে কোণে একটা জায়গা তৈরি হয়, কিন্তু ঈশান সেটা কলিকে বুঝতে দিচ্ছে না। আর ঈশান আলামিনকে জিজ্ঞেস করে বিষয়টা জেনে নিয়েছে যে আলামিন ওকে সব কিছু বলে দিয়েছে। তখন ঈশান আলামিনের উপর একটু রাগ করলেও পরে ভাবে এটা ওকে বলা দরকার ছিল, না হলে ও সারা জীবন আমাকে গুন্ডা মাস্তান ভেবে যেত। তো কলি একদিন ওর বান্ধবীদের সাথে ঈশানের বিষয়টা শেয়ার করে, যদি ওর বান্ধবীগুলো এই ব্যাপারে জানে। কিন্তু ঈশান কীভাবে কলি ওর প্রতি ইমপ্রেস করবে সেটা বুঝতে পারছিল না। কলির এক বান্ধবী ওকে বলে ক্লাসের সবার সামনে ঈশানকে প্রপোজ করতে। সবার সামনে প্রপোজ করলে হয়তো ঈশান ওর কথায় আর না রাজি হয়ে পারবে না, ওকে মেনে নেবে। বান্ধবীদের কথা মতো কলি প্রস্তুতি নিতে থাকে ঈশানকে প্রপোজ করার জন্য। সামনে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসার দিবসের দিন ওকে প্রপোজ করবে বলে ঠিক করে। দেখতে দেখতে 14 ফেব্রুয়ারি দিন চলে আসে। কলি আজকে ঈশানকে প্রপোজ করবে বলে ঈশানের কী কালার পছন্দ, কি অপছন্দ, ওর কি ফুল ওর ভালোবাসে সব আলামিনের কাছ থেকে জেনে নিয়েছে। আলামিন প্রথমে বলতে না চাইলেও কলি কান্নাকাটি দেখে বলতে বাধ্য হয়েছে। আলামিন বেশ বুঝতে পারছে কলি ঈশানকে অনেকটাই ভালোবাসে, আর আলামিনও চাইছে ওর বন্ধুরা যাতে বাকি জীবনটা কাউকে জীবন সাথী করে তার সাথে কাটিয়ে দিতে পারে, আর ওর জন্য একটা ভালোবাসার জায়গা থেকে যেখানে ও সুখ দুঃখের সব কথা বলতে পারবে। হ্যাঁ, এটা ঠিক যে ও সীমার মতো আর কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু জীবনে পথ চলতে গেলে তো একজন জীবনসাথী দরকার। আলামিন সে কথাগুলো ভেবে কলিকে সব বুঝিয়ে দেয়। কলি আলামিনের কথা মতো ঈশানের পছন্দের কালো একটি শাড়ি পরে, হাতে ম্যাচিং করা চুড়ি, কপালে ছোটো একটা কালো রে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, সব মিলিয়ে একটা পরীর মতো লাগছে কলিকে। কলি সেজে গুছে তারপর কলেজে যায়। ঈশানের আজকে একটু আসতে লেট হয়। কলি ওর জন্য অপেক্ষা করতে থাকে। ক্লাসের সবাই চলে এসেছে। আলামিন স্যারকে একটু দেরি করে আসতে বলে, আর স্যারের কী জন্য দেরি করে আসতে হবে সেটা জানতে চায়। তখন ঈশানের কথা বললে স্যার দেরি করে আসবে বলে। এর মাঝে ঈশান ক্লাসের রুমে ঢুকে আর থেকে ক্লাসটা অন্ধকার। ও ক্লাসে ঢুকতে ক্লাসের লাইটগুলো জ্বলে ওঠে, আর ওর উপর ফুলগুলো পড়তে থাকে। একটু দূরে কলি দাঁড়িয়ে আছে। ঈশান একটু এগোতে কলি ওর কাছে গিয়ে এগিয়ে আসে আর ওর সামনে হাঁটু কেটে বসে। জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি, জানি না আমি তোমাকে কিভাবে ভালোবেসে ফেলেছি, জানি না তুমি কিভাবে আমার এই মনে জায়গা করে নিয়েছো। শুধু জানি তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছো। তোমাকে একদিন না দেখলে আমার নিঃশ্বাস নেওয়া অনেক কষ্ট হয়ে যায়। কিভাবে তোমাকে বললে তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি তাও জানি না, তবুও বলছি, দেবে কি তুমি আমাকে তোমার হাতটা ধরার একটা বার সুযোগ? বাসবে কি আমাকে একটু ভালো? দিবে কি বাকিটা জীবন পথ চলার মতো সুযোগ তোমার হাতটা ধরে? হ্যাঁ, একটা সুযোগ দাও ঈশান আমাকে, তোমাকে ভালোবাসার। আজকে ক্লাসের সবার সামনে বলছি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। কথাগুলো বলি কলি ওর হাতে থাকা গোলাপের তোড়া ঈশানের দিকে এগিয়ে দেয়। ঈশান তখন অবাক হয়ে কলির কথাগুলো শুনছিল। কলির এমনভাবে প্রপোজ করা থেকে ওর মনে পড়ে যায় সীমার কথা। সীমাও একদিন ওকে এইভাবে প্রপোজ করেছিল, কিন্তু ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করেনি। ঈশান শুধু ভাবছে এই মেয়েটার মধ্যে কী আছে, একদম সীমার মতো হুবহু দেখতে আলাদা হলো কলির স্বভাব, অভ্যাস, আচার আচরণ, ব্যবহার সব কিছু ওর মতো। আসলে কলি আলামিনের কাছ থেকে সেসব কিছু জেনে নিয়েছিল, তাই ওকে ঠিক সীমার মতো প্রপোজ করেছে। হঠাৎ করে ঈশানের গোড় কেটে তখন ঈশান থেকে ওর সামনে কলি হাঁটু গেড়ে বসে আছে আর ফুলগুলো নিতে বলছে।
ক্লাসের সবাই ঈশানকে ফুলগুলো নিতে বলে, কিন্তু ঈশান সীমার কথা মনে পড়াতে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। ঈশান বেরিয়ে যাওয়ার সাথে সাথে কলি কান্না ভেঙে পড়ে আর সেখানে নিচে বসে পড়ে। তখন আলামিন ওর কাছে আসে আর পড়ে। কলি বোন, তুমি আমাকে মাফ করো। আমি মনে করেছিলাম এই একটা মাসে তুমি ঈশানের মনে একটু হলেও জায়গা করে নিতে পেরেছ, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। যার মনটাই মরে গেছে তার মনে নতুন করে আর কিভাবে ভালোবাসার ফুল ফুটবে? আমারই ভুল হয়েছে। আমি যদি ওর জীবনের গল্পটা তোমাকে না বলতাম তাহলে হয়তো তুমি ওকে কখনো ভালোবাসতে না। ওকে সারা জীবন একটা খারাপ মানুষ হিসেবেই জানতে। সেটাই ওর জন্য ভালো ছিল। ওঠো বোন, তুমি কান্না করো না। তোমার এই কান্নার মূল্য ও তোমাকে দিবে না। সবাই দেখছি, তুমি বাসায় চলে যাও। কলি আলামিনের কথা মতো সেখান থেকে উঠে দৌড়ে কলেজের বাইরে চলে আসে আর বাসায় চলে যায়। অন্যদিকে ঈশান মন খারাপ থাকলেও প্রায় সেখানে যায়। কলেজ থেকে বেরিয়ে আজকেও সেখানে চলে যায়। আর জায়গাটা হলো নদীর পাড়, খুব শান্ত নিরিবিলি। এখানে তেমন কেউ আসে না। ঈশানের প্রায় এখানে আসে যখন ও সীমার কথা খুব বেশি মনে পড়ে তখন। আর আজকে সীমার কথা মনে পড়াতে কিন্তু এখানে আসেনি। কলির এমন কথা বলে এসেছে। ঈশান ভাবছে একটা মেয়েকে কি বারবার এভাবে ফিরিয়ে দেওয়া ঠিক হচ্ছে, নাকি ওকে সব বুঝিয়ে বলা উচিত। আবার ভাবছে না, আমি ঠিকই করছি, সীমার জায়গায় আমি অন্য কাউকে দিতে পারবো না। এসব নিয়ে নানান কথা ভাবছে ঈশান। অন্যদিকে কলি দৌড়ে বাসায় চলে যায় আর রুমের দরজা আটকে দিয়ে কান্না করতে থাকে। ওর মা দরজাটা সামনে এসে দরজার অনেকবার ওকে ডাকে, কিন্তু ও কোনো রেসপন্স করে না। তারপর হতাশ হয়ে ওর মা ফিরে যায়। কলি নিজে নিজে বলতে থাকে, ঈশান, আমি কি এতটাই খারাপ, এতটাই দেখতে বাজে যে আমাকে একটুও ভালোবাসা যায় না? হ্যাঁ, মানলাম তুমি এখনো সীমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমার সীমার জায়গাটা আমাকে দিতে বলিনি, সীমার মতো করে আমাকে ভালোবাসতে বলিনি। শুধু বলেছিলাম তুমি আমাকে একটু ভালোবাসা দিও। আমি তোমাকে আমার সবটুকু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবেসে তোমার সব কষ্টগুলো ভুলিয়ে দিতে চেয়েছিলাম। তুমি আমাকে বুঝলে না, আর বোঝার চেষ্টাও করলে না। আমার ভালোবাসাটাকে তুমি শুধু অবহেলাই করে গেলে। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবে এই কলি তোমাকে কতটা ভালোবেসেছিল। কলি কথাগুলো বলছে আর কান্না করছে। এদিকে আলামিন ঈশানকে কষতে কষতে নদীর পাড়ে চলে আসে। দেখে ঈশান একলা একটা জায়গায় বসে আছে। তখন ও গিয়ে ঈশানের পাশে বসে, কিন্তু ঈশানের সেদিকে কোনো খেয়ালই নেই। এখন ও নদীর দিকে তাকিয়ে আছে। আর কখন যে ওর চোখ দিয়ে নোনা পানিগুলো গড়িয়ে পড়তে শুরু করছে সেটাও বুঝতেই পারেনি। হঠাৎই আলামিন ঈশানের চোখে পানি দেখে অবাক হয়, কারণ রিমন ভাই মারা গেছে প্রায় 2.5 বছর। আর এই 2.5 বছরও কখনো ঈশানকে কাঁদতে দেখেনি। প্রথমবার কাঁদতে দেখেছিল যখন সীমার কবরের কাছে গিয়েছিল। দ্বিতীয়বার কেঁদেছিল রিমন ভাই, যেদিন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। আর আজকে তৃতীয়বারের মতো ঈশানকে কান্না করতে দেখেছে আলামিন। আলামিন ঈশানের কাঁধে হাত রাখে। ঈশান ওর দিকে তাকায়। ও তখন বলে, স্ট্রেঞ্জ, তুই কাঁদছিস কেন? তোর তো কিছু হয়নি। যা হবার হয়েছে ওই মেয়েটার। ও তো অনেক বড় একটা ভুল করে ফেলেছে তোকে ভালোবেসে। তোকে ভালোবাসাটাই যে ওর জন্য অন্যায় ছিল। একটা মেয়ে তোকে ভালোবেসে নির্লজ্জ বেহায়ার মতো বারবার ওর ভালোবাসাটা তোকে বোঝাতে চেষ্টা করেছে, আর তুই দিনের পর দিন তাকে ফিরিয়ে দিচ্ছিস কেন? বলতে পারিস? যে মানুষটা নেই তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছিস, আর যে মানুষটা তোকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, তোর হাত ধরে সারাটি জীবন চলতে চাইছে, তোকে ভালোবাসতে চাইছে, তুই একটা সুযোগ পর্যন্ত দিচ্ছিস না। তুই তাকে একটা সুযোগ পর্যন্ত দিচ্ছিস না। কি দোষ করেছে গলি? তোকে ভালোবেসে, এটাই ওর সবচেয়ে বড় দোষ। কাউকে ভালোবাসাটা যদি অন্যায় হয়, অপরাধ হয়ে থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হলি তুই। যে মানুষটা নেই তাকে তুই এতগুলো বছর ধরে ভালোবেসে যাচ্ছিস, আর যে মানুষটা তোকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখছে, সারাটা জীবন তোর সাথে কাটাবে বলে মনের মধ্যে একটু একটু করে ইচ্ছা পোষণ করছে, তাকে তুই তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিস।
এটা কিন্তু তুই একদম ঠিক করছিস না। হ্যাঁ, আমি জানি তুই সীমাকে কতটা ভালোবাসিস, কিন্তু আমি বলছি না সীমার জায়গায় কলিকে বসাতে। সীমার জায়গাটা তোর জীবনে যেমন আছে তেমনই থাকবে, যাবে। যেমনটা 3 বছর আগে ছিল, কিন্তু তারপরও কি অন্য কাউকে ভালোবাসা যায় না? দ্বিতীয়বার কিন্তু কাউকে ভালোবাসা যায়। আমি বলবো তুই কলিকে একটা সুযোগ দিয়ে দেখ, একটু ভালোবেসে দেখ। তোর জীবনে যত দুঃখ কষ্ট আছে সবকিছু ভুলে যাবি। আলামিন এবার কথাগুলো বলতে বলতে নিজেই কান্না করে দেয়। তোকে যে এইভাবে দেখতে আমার নিজেরও খারাপ লাগে, কারণ আমি তোকে সীমার জায়গায় কলিকে দিতে বলছি না, কিন্তু মেয়েটাকে একটু ভালোবেসে দেখ। ও তোকে কখনো কষ্ট পেতে দেবে না। সবকিছু জানার পরও তোর মুখে এ কথা মানে না। তুই তো জানিস কিসের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়। যে কোনো দিন দেখবি আমি হয়তো নেই, তখন ওর কি হবে? ও কি আমার মতো কষ্ট সহ্য করে বেঁচে থাকতে পারবে? পারবে না। তাই তুই আর এই বিষয় নিয়ে কথা বলিস না। আলামিন ঈশানের কথা রেখেছে আর বলে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি তোকে কিচ্ছু বলবো না। কিন্তু তোর জন্য যদি মেয়েটার কিছু একটা করে বসে, তাহলে তুই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবি? ঈশান, আমি জানতাম তোর মনটা অনেক বড়, কিন্তু আজ জানতে পারলাম। ঈশান, আমি জানতাম তোর মনটা অনেক বড়, কিন্তু আজ জানতে পারলাম এই স্বার্থপর দুনিয়ার মতো তোর মনটা অনেক স্বার্থপর হয়ে গেছে। কথাগুলো বলে আলামিন আর সেখানে দাঁড়ায় না, উঠে চলে যায়। অন্যদিকে ঈশান নদীর দিকে তাকিয়ে ভাবে, এখন আমার কি করা দরকার? আমি কি কলিকে মেনে নিব, নাকি বাকিটা জীবন সীমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবো? না আমার এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত? না, এই শহর ছেড়ে চলে গেলে সীমা যে বড্ড কষ্ট পাবে। সেদিনের মতো ঈশান কোনো রকমের বাসা চলে আসে, দুপুরে না খেয়ে শুয়ে পড়ে। দেখতে দেখতে চোখ দুটো লেগে যায়। হঠাৎ করে কেউ যেন ঈশানকে ডাকছে। ঈশান, এই ঈশান। ঘুম ঘুম চোখে ঈশান সামনের দিকে ছেড়ে দেখে সাদা একটা শাড়ি পরে সীমা দাঁড়িয়ে আছে আর ওকে ডাকছে। সীমা, তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভাবছো আমি মরে গিয়ে ভালো আছি? না, আমি ভালো নেই। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখে আমার যে বড্ড কষ্ট হয় কলিজা। তুমি কলিকে মেনে নাও, ওকে একটু ভালোবেসে দেখো, দেখবে ও তোমাকে ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দেবে। প্লিজ তুমি ওকে মেনে নাও। সীমা, তুমি এসব কি বলছো? এটা কখনো সম্ভব নয়। আমি তোমার জায়গাটা কাউকে দিতে পারবো না। ঈশান দেখো, আমি তোমাকে আমার জায়গাটা ওকে দিতে বলছি না। আমার জায়গাটা তোমার বুকের এক পাশে রেখে বুকের অন্য পাশটায় তুমি কলিকে একটু জায়গা দাও। মেয়েটা যে তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি তোমাকে এভাবে দেখে শান্তিতে থাকতে পারছি না। আমার যে অনেক কষ্ট হয় তোমার এমন কষ্টে থাকতে দেখে। তুমি প্লিজ কলিকে মেনে নাও। তুমি যদি কলিকে না মেনে নাও তাহলে আমি কিন্তু অনেক কষ্ট পাবো। আর আমি জানি আমি কষ্ট পাই এমন কাজ তুমি কখনোই করবে না। কলিকে মেনে নিলে তুমি খুশি হবে? হ্যাঁ হবে, কিন্তু একটা কথা, ওকে মেনে নিলেই হবে না, ওকে ভালোবাসতে হবে। ঠিক আমার মতো করে ভালোবাসতে না পারলেও ওকে ভালোবাসতে হবে। সেটা যদি না পারো তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। সীমা কথাগুলো বলে কোথায় যেন মিলিয়ে যায়। ঈশান সীমাকে ডাকতে থাকে, তবু সীমা শুনছে না। সীমা, এই সীমা, কোথায় গেল তুমি? তারপর সীমা বলে। ঈশান জোরে জোরে চিৎকার দিয়ে উঠে বসে। কি ভাবছেন আপনারা? এটা স্বপ্ন ছিল? হ্যাঁ, এতক্ষণ ঈশান স্বপ্ন দেখছিল। ঠিক তখনই বাইরে থেকে রিয়া দৌড়ে আসে ওর কাছে আর এসে বলে, ভাইয়া, এই ভাইয়া, তোর কি হয়েছে? ঈশান রীতিমতো গেমে নিয়ে একাকার হয়ে গেছে আর হাঁপাচ্ছে। তখন রিয়া ওকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, ভাইয়া, এই নাও, ধরো, পানি খাও। রিয়ার হাত থেকে ঈশান পানির গ্লাসটা নিয়ে ডক ডক করে পানিটুকু খেয়ে নেয়। ভাইয়া, তুমি এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? কি হয়েছে আমাকে বলো। না তো আপু, কিছু হয়নি আমার। ভাইয়া, তুমি কিন্তু আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। ভাইয়া, আমাকে যদি না বলো তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আপু, আমি না একটা খুব বাজে স্বপ্ন দেখেছি।
এই জন্য বুঝে এভাবে চিৎকার করা লাগে? পরদিন সকালে ঈশান কলেজে যায়, কিন্তু কলি সে আবারও এসে ওকে প্রপোজ করে। ঈশান তখন সীমার কথাগুলো ভাবতে থাকে, কিন্তু কোথাকার একটা বাধা যেন ওর ভেতরে কাজ করছে, যে কারণে ওকে মেনে নিতে পারছে না। ঈশান সেখান থেকে চলে যেতে নিলে তখন কলি বলে, ঈশান, হ্যাঁ এখনো সীমাকে অনেক ভালোবাসো তাই না? আমি তোমাকে সীমার জায়গাটা আমাকে দিতে বলবো না, কিন্তু প্লিজ আমাকে একটু ভালোবেসে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। ঈশান কলির মুখে সীমার কথা শুনে সেখানে দাঁড়িয়ে যায়, আর কলির কথাগুলো শুনে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে নদীর পাড়ে চলে আসে। কিছুক্ষণ স্বপ্নের কথাগুলো ভাবে, দেখতে দেখতে আরও 2-3 দিন কেটে যায়। কিন্তু সে যেদিন কলি ঈশানকে প্রপোজ করেছিল সেদিনের পর থেকে কলিকে আর দেখতে পায়নি। কলিকে না দেখতে পেয়ে ওর ভিতর কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ঈশান বুঝতে পারে যে ও কলিকে ভালোবেসে ফেলছে, তাই ঈশান ঠিক করে কলি কলেজে আসলেই ওকে মেনে নেবে। কিন্তু 3-4 দিন চলে যায়, কলি আর কলেজে আসে না। পঞ্চম দিনের মাথায় ঈশান কলের জন্য অপেক্ষা করতে থাকে, ভাবে আজকে কলি আসলেই ওকে বলে দেবে যে ও কলিকে ভালোবাসে আর ওকে কষ্ট দেবে না। ঈশান একটা গাছের নিচে বসে কলির জন্য অপেক্ষা করে, আর এরই মাঝে আলামিন আসে আর ওর পাশে আর খেয়াল করে। আজকে ঈশানের মুখে একটু হাসি হাসি, তা দেখেও বলে। ঈশান তখন স্বপ্নের কথাগুলো আলামিনকে খুলে বলে আর বলেছে আজকে কলিকে ও মেনে নেবে। এর মধ্যে ঈশানের নম্বরে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। তখন ও ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার, তারপর রিসিভ করতেই অপাস থেকে বলে, বাবা, তুমি কি ঈশান? হ্যাঁ আমি ঈশান বলছি, কিন্তু আপনি কে? বাবা ঈশান, আমি কলির আম্মু। বাবা, সেদিন তুমি কলিকে ফিরিয়ে দেওয়ায় ও অনেক কান্না করতে করতে বাসায় আসে আর দরজা আটকে দেয়। আমি ওকে অনেক ডাকাডাকি করি, কিন্তু ও দরজা খোলে না। তারপর এক সময় আমি ওর ফ্রেন্ডের কাছ থেকে তোমার বিষয়ে সব জানতে পারি। তখন আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি। ওকে বলেছিলাম যে আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু কিছুতেই বুঝতেই চাইছে না। আর এই 4-5 দিন ধরে ও রুমের বাইরে বের হয়নি। কিন্তু আজ সকালে যখন ওকে ডাকতে যাই তখন ওর কোনো রেসপন্স করছিল না। তখন ওর আব্বুকে আমি সব কিছু খুলে বলি। তখন কলির আব্বু ওর রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি কলি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওর হাতে একটা ঘুমের ওষুধের বোতল। বাবা, কলি তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে বারবার ফিরিয়ে দিয়েছো। আর এই কষ্ট সহ্য করতে না পেরে আমার মেয়েটা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। কলি এখন অপারেশন থিয়েটারে আছে। বাবা, আমার মেয়েটা বাঁচবে তো? কলির মা কথাগুলো কান্না করতে করতে বলল। কলির এমন অবস্থা কথা শুনে ঈশানের হাত থেকে তৎক্ষণাৎ ফোনটা পড়ে যায়, আর ওর চোখটা দিয়ে আপনি আপনি পানি পড়তে থাকে। আলামিন ওর চোখে পানি আর হাত থেকে ফোনটা পড়ে যাওয়া থেকে বলে, কি রে, তোর কি হয়েছে আর তুই কাঁদছিস কেন? ঈশানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তখন ঈশান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কলি। হ্যাঁ হ্যাঁ, কলির কি হয়েছে? কলি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে, এখনো হসপিটালে ভর্তি আছে। সেটা তো ভালোই করেছি, তোর পথে আর কোনো কাটা থাকলো না। তুই কাঁদছিস কেন? তোর তো হাসা উচিত, খুশি হওয়ার কথা। তোকে আমি বারবার বলেছিলাম যে সময় থাকতে মেয়েটাকে মেনে নে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এখন ওর এমন অবস্থা থাকে, তুই কাঁদছিস কেন? যদি মেয়েটার কিছু হয়ে যায় তার জন্য একমাত্র দায়ী থাকবি তুই। আবার কলেজ কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না বলে ঈশান কলেজ থেকে বেরিয়ে যায়। আর আলামিন গিয়ে ওর বাইকটা নিয়ে আসে। তারপর কলেজের বাইরে এসে দেখে ঈশান দৌড়াচ্ছে। তখন আলামিন ওর সামনে গিয়ে বাইকটা থামিয়ে উঠতে বলে, ঈশান উঠে বসে। তারপর ওরা হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে কলি কোন কেবিনে আছে সেটা জেনে ঈশান দৌড়ে কেবিনের সামনে যায়, আর দেখে কলির আব্বু আম্মু কান্না করছে। তখন কলির আম্মুর কাছে গিয়ে বলে, আন্টি আমার কলি কেমন আছে? আমার কলি কিছু হবে না তো? আমি তোকে অনেক ভালোবাসি, ওকে ছেড়ে বাঁচতে পারবো না। সীমার মতো ও যদি আমাকে ছেড়ে চলেছে তাহলে আমি যে বড্ড একা হয়ে যাব। এর মাঝে আলামিন আসে। তখন ঈশান ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, দোস্ত আমার কলির কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আলামিন ওকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু এই কান্না যে প্রিয়জন হারাবার বয়ের কান্না, যে কোনো সান্ত্বনা ভুলবার নয়।
এর মাঝে ডক্টর আসে আর বলে, রোগীর বাড়ির লোক কে আছেন এখানে? কলির আম্মু আব্বু ডক্টরের কাছে এগিয়ে যায় আর বলে, ডক্টর, আমার মেয়ে কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? বলুন না ডক্টর। দেখুন, এখনই আমরা কিছু বলতে পারছি না। উনি একসঙ্গে অনেকগুলো কোমের ওষুধ খেয়ে ফেলছেন, সেগুলো তো আমরা ওয়াশ করে বের করে ফেলছি, কিন্তু ওনার জ্ঞান কখন ফিরবে সেটা বলতে পারবো না। বাকিটা আল্লাহর হাতে, আপনারা আল্লাহকে ডাকুন। কথাটা শুনে কলির আব্বু আম্মু একটু জোরে কান্না করে দেয়। আর ঈশান তো কলির এমন অবস্থা শোনার পর থেকেই কান্না করে যাচ্ছে। ডাক্তারের কথা শুনে ঈশানের কান্নাটা যেন আরও বেড়ে গেল। হসপিটাল যেন এক প্রকার কান্নার রোল পড়ে গেল। হসপিটালে এদিক ওদিক যে যেখানে ছিল সবাই এসে ওদের তিনজনের কান্না করে দেখছে। ঈশানের এমন কান্না করা দেখে আলামিনের চোখে পানি চলে এসেছে। আলামিন ওকে কী বলে সান্ত্বনা দেবে যে বাসা ওর জানা নেই। ঈশান তখন বলে, আমার আমার কলে কিছু হতে পারে না, ও আমাকে ছেড়ে যেতে পারে না বলে ঈশান কলের কেবিনে ঢুকে পড়ে। কলির মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মুখটা অনেক শুকিয়ে গেছে। ঈশান গিয়ে কলির পাশে বসে আর চোখ মুছতে মুছতে বলতে থাকে, এই কলিজা, আবার উঠো না প্লিজ, কথা বলো। দেখো দেখো আমি এসেছি, দেখো আমি তোমার ঈশান, তোমার কাছে এসেছি, প্লিজ কথা বলো। আমি তো আজকে তোমাকে ভালোবেসে নিজের বুকে চড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে তুমি এটা কী করলে? আমাকে একটা সুযোগ দিলে না তোমাকে ভালোবাসি কথাটা বলো। এই কলি, কেন তুমি এমন করলে? তুমি তো সবই জানতে, তাহলে এইটুকু কেন ভাবলে না যে তুমি চলে গেলে আমি একা হয়ে যাব? সবাই স্বার্থপর। সীমা যেমন আমাকে একা করে চলে গিয়েছিল, এখন তুমি আমাকে একা করে চলে যেতে চাইছো। আমি এখন কাকে নিয়ে বাঁচবো বলো? প্লিজ কলেজা, জান আমার উঠো, কথা বলো। দেখো তোমার ঈশান তোমার কাছে এসেছে, আমি তোমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে অনেক বড় ভুল করে ফেলছি। প্লিজ কলেজা, তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমি যে তোমাকে ছাড়া বেঁচে থাকতেও মরে যাব। প্লিজ উঠো না, তোমার কিছু হলে আমি যে আর সহ্য করতে পারবো না। প্লিজ প্লিজ কথা বলো। ঈশান এবার কলের একটা হাত দুই হাতে মুঠো করে নিজের কপাল টেকিয়ে পাগলের মতো হাওমা করে কান্না করতে থাকে, কিন্তু কলি তবুও কোনো কথা বলছে না। আপনারা কি ভাবছেন সীমার মতো কলি ঈশানকে ছেড়ে চলে যাবে? একটা ভালোবাসার গল্প শেষ পর্যন্ত অসমাপ্তি থেকে যাবে? না রে ভাই, আমরা রাইটার বলে কি আমাদের কোনো ফিলিংস নেই? আমাদের তো মন বলে কিছু একটা আছে। এত স্বার্থপর আমরা নই যে একটা ভালোবাসার গল্পকে অসমাপ্ত করে রেখে দেব। এরপর কি হয় দেখো। এবার ঈশান মাথা তুলে আবার বলতে থাকে, কলি, এই কলি, প্লিজ কলেজা, আমার উপর রাগ করে দেখো না, একবার চোখ খুলো, তাকাও আমার দিকে, আমার সাথে কথা বলো। তুমি না থাকলে আমাকে ভালোবাসি কথাটা বারবার কে বলবে বলো? তোমার এই কয়দিনের অনুপস্থিতিতে আমি যে বুঝতে পেরেছি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি ফেলছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, আমি কিন্তু মরে যাব। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। ঈশান কথাগুলো বলছে আর কান্না করছে। এরই মধ্যে তাহলে এতদিন কষ্ট দিলে কেন? ঈশান কথাটা শুনে মনে করেছিল ওর মনের বল, তাই কলের মুখের দিকে তাকায়, কিন্তু দেখে কলে সে আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে আছে। এবার কলে যখন আবার বলল, এতই যখন ভালোবাসো তাহলে আগে বলনি কেন? আর এতদিন কষ্টই বা দিলে কেন? কথাটা বলে কলে ঈশানের দিকে তাকায়। কলে চোখেও ঈশানের কান্না দেখে প্রায় প্রাণে চলে এসেছে। প্রাণীতে চোখ দুটো টলমল করছে। ঈশান কলের চোখ খুলে দেখে উঠে বসে কলেকে চাপতে জড়িয়ে ধরে আর বলে, এই কলেজা, তুমি আমার সাথে এমন কেয়ারও করলে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? এতই যখন ভালোবাসো তাহলে এতদিন ফিরিয়ে দিয়েছো কেন? এতদিন ফিরিয়ে দিয়েছি কারণ ভয়ের শঙ্কায় আমার ভিতর সবসময় একটা ভয় কাজ করে, যদি শিবার মতো আমি তোমাকে হারিয়ে ফেলি। তাই তো তোমাকে ভালো না বেসে বারবার তুলে দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে ভালো না বেসে থাকতে পারেনি। আর তুমি একবার আমার কথাটা চিন্তা করলে না? কেন আমারটা করলে বলো বলো আমায়? আমি মনে করেছিলাম তুমি আমাকে কখনোই মেনে নেবে না, তাই মরতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমি তো তোমার পথের কাঁটা, আমি সরে গেলে তোমাকে ভালোবাসি বলার মতো আর কেউ থাকবে না, তখন তুমি শান্তিতেই থাকতে পারবে। কলি কথাটা বলতে ঈশান ওর হাত দিয়ে কলির মুখটা বন্ধ করে দিয়ে বলে,
মরার কথা আর কখনো বলবে না। আজকে তোমার যদি কিছু হয়েছে তো তাহলে আমি নিজেকে শেষ করে দিতাম। কথাটা বলতে কলি ঈশানের মুখে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে বলে, অনেক হয়েছে মান অভিমানের পালা, এখন আমাকে একটু আদর করো। অনেক দিন হলো তোমার কাছ থেকে আদর পাওয়ার জন্য এই মনটা ব্যাকুল হয়ে আছে। কলি কথাটা বলতে দেরি হলেও ঈশানের সাথে সাথে কলির মুখের দুই পাশে হাত দিয়ে ওর গালে, কপালে, নাকে, টুটে, গলায় সব জায়গায় পাগলের মতো চুমু দিতে লাগলো। এজন এক অমূল্য দনকে পেয়েছে ঈশা। অমূল্য দন বলেও কম হবে, ভালোবাসাকে ফিরিয়ে পাওয়া কি আর কম কথা নাকি? আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে ডক্টর যে কথা বলছিল তাতে কলির এত তাড়াতাড়ি জ্ঞান ফেরার কথা না, তাহলে ওর জ্ঞানটা এত তাড়াতাড়ি ফিরল কি করে? তাহলে শুনুন। কলি গোমর ওষুধ খেয়েছিল ঠিকই, কিন্তু এর কার্যকারিতা শুরু হওয়ার আগেই ওর আব্বা আম্মুকে হাসপাতালে নিয়ে আসে আর দ্রুত ওয়াশ করে বের করে ফেলায়। তেমন কোনো ক্ষতি হয়নি। ওয়াশ করার পরই কলি জ্ঞান ফিরে আসে। তখন ডাক্তার ওর জ্ঞান ফেরার কথাটা ওর আব্বু আম্মুকে বলতে চাইলে কলি তখন ডক্টরকে বারণ করে, কারণ ও জানতো ওর এমন অবস্থার কথা শুনে ঈশান এখানে আসবেই। তাই কলি ডক্টরকে বাধা দিয়ে বলতে বারণ করে। উনি যেন বাইরে গিয়ে বলে ওর অবস্থা তেমন ভালো না। এতে করে ঈশান একটু কষ্ট দিতে পারবে আর জানতেও পারবে ঈশান ওকে ভালোবাসে কিনা। আর ঈশান যাকে এতদিন কষ্ট দিয়েছে সেটার প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। তখন ডক্টর গিয়ে কলির শেখানো কথাগুলো বললে কি হলো সেটা তো আপনারা জানেনই। এর মাঝে কলির আম্মু কেবিনে ঢুকতে গেলে ঈশানকেও আসার শব্দ পেয়ে কলিকে ছেড়ে দিতে চায়, কিন্তু কলি ঈশানকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে মনে হচ্ছে কোনো বাচ্চা ভয় পেয়ে তার মাকে আঁকড়ে ধরে আছে। কলি, ছাড়ো, কে যেন কেবিনে আসছে। কলি কথাটা বলে ঈশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান বলছে, এই কলে যা, প্লিজ ছাড়ো, দেখো কে যেন কেবিনে আসছে। ওরা চলে গেলে না হয় আবার জড়িয়ে ধরো, প্লিজ এখন ছাড়ো। কিন্তু কলি কিছুতেই ওকে ছাড়ছে না। কলি আব্বু আম্মু কেবিনে ঢুকে থেকে কলির জ্ঞান পেয়েছে। তখন কলির আম্মু বলে, মা, তোর জ্ঞান ফিরেছে? আব্বু আম্মু তোমরা এখন যাও তো, প্লিজ ডিস্টার্ব করো না আমাকে, আমার কলেজের বুকে একটু থাকতে দাও। কলির এমন কথায় ওর আব্বু আম্মু কেবিন থেকে বের হয়ে যায়। তখন ঈশান বলে, এটা কি হলো? কি আবার হবে? এতদিন পর আমি আমার কলেজেটাকে নিজের করে পেয়েছি, তাই এরই মধ্যে আমি কাউকে আসতে দিতে চাই না। আসলে কলি অনেক জেদি আর রাগে একটা মেয়ে। কলি ওর বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই ও যা বলে তাই করে ওর বাবা মা। ওরা কখনো ওর মতের বিরুদ্ধে যায়নি। এরই মধ্যে রহিমা কালার সাথে রিয়া হসপিটালে চলে আসে। রিয়া ঈশানকে ডাকতে ডাকতে কেবিনে ঢুকে যায়। ভাইয়া, এই ভাইয়া, কোথায় তুমি? রিয়া কথাটা বলি কেবিনে ঢুকে যায় আর দেখে ঈশান কলিকে জড়িয়ে ধরে রেখেছে। আর কলি খরগোশের বাচ্চার মতো ঈশানের বুকে গুটি সুটি মেরে মুখ লুকিয়ে আছে। রিয়া নিজের হাত দিয়ে চোখ দুটো ধরে বলে, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। তখন ঈশান বলে, এই বুঝছি, পাকা বুড়ি, এদিকে আসো। রিয়া ওর কাছে আসে। তখন ঈশান ওর কান টেনে দিয়ে বলে, বেশি পাকা পাকা কথা শিখে গেছো তাই না? ভাইয়া, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। ভাবিকে পেয়ে আমাকে ভুলে গেছো। কলি তখন মাথা তুলে রিয়া দিকে তাকায় আর ওকে ডাকে বলে, আপু তুমি এদিকে আসো। রিয়া কলির কাছে আসলো। কলি এক হাতে ওকে জড়িয়ে নেয় আর বলে, আমার মিষ্টি আপুটা। ভাবি, আমি কিন্তু আলমিন ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। তুমি আমার ভাইয়াটাকে অনেক কাঁদিয়েছো, আর এর জন্য কিন্তু তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। কলি রিয়ার এমন পাকা পাকা কথা শুনে পিক করে হেসে ফেলে। তারপর ওর গাল টেনে দিয়ে বলে, ও মা, তাই তো কি শাস্তি শুনি? শাস্তিটা হলো এই সপ্তাহের ভিতরে তোমাকে আমার ভাবি হয়ে আমাদের বাসায় যেতে হবে, আর আমার ভাইয়াকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমি শাস্তিটা মেনে নিলাম আপু। কলি এবার তো অন্তত প্লিজ কলেজে। কেন, কোথায় যাবে? আমি তোমাকে জড়িয়ে ধরেছি বলে তোমার বুঝি ভালো লাগছে না? আমি একবার বলছি সে কথা। আর আমি আমাদের বিয়ের বিষয়ে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলতে যাব। আমি তোমাকে আজকে আমার বাসায় নিয়ে যেতে চাই বলেছেন। কলিকে ছেড়ে বাইরে চলে আসে কলির আব্বু আম্মুর সাথে কথা বলার জন্য। ওনাদের সামনে এসে ঈশান বলে, আঙ্কেল আন্টি, আমি আপনাদের কাছে প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি। আজকে কলির এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। না বাবা, এসব তুমি কি বলছো? এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল, তাই এমনটা হয়েছে। তবে বাবা, একটা কথা কি জানো? আজকে আমার মেয়েটার যদি কিছু হয়ে যেত তাহলে আমার
বড্ড একা হয়ে যেতাম। ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। তুমি প্লিজ ওকে মেনে নাও। কলির আব্বু হাত জোর করে ঈশানকে কথা বলে। তখন ঈশান বলে, আঙ্কেল আপনারা সব কি করছেন? আর আমি ওকে এমনিতেই মেনে নিয়েছি, কারণ আমি ওকে ভালোবাসি। আঙ্কেল আন্টি আমি থেকে করিয়ে এনেছে, আর ওকে নিজের বোন হিসেবে নিজের কাছে রেখেছে। আর বউয়ের কথা বলতে কোনো রিয়েক্ট করলো না, কারণ এই জন্যই যে মা যখনই ওকে ফোন করতো তখনই উনি কান্না করে ঈশানকে বাসায় ফিরে যেতে বলতো, আর একটা বিয়ে করে সব কিছু আবার নতুন করে শুরু করার কথা বলতো। কিন্তু ঈশান তো বেপরোয়া, সে কারো কথা শুনবে না। আজকে ওর বাবা মা যখন শুনলো যে তাদের ছেলে বউ নিয়ে গড়ে ফিরেছে, তখন তাদের খুশি আর কে দেখে। ঈশানের বাবা মাও কলির বাবা মায়ের মতো ছেলের কথাকেই সব সময় প্রাধান্য দেয়, কারণ একমাত্র ছেলে যাদের টাকা পয়সা তো কমতে নেই, শুধু সুখটাই ছিল না। ছেলেটা বাসায় ফিরে গেলে তাদের সংসারটা সুখে শান্তিতে পড়ে যাবে। ঈশান কলিকে উদ্দেশ্য করে বলে, তো কলিজা তুমি কি তোমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত? রিয়া আপু, তুমি তোমার আব্বু আম্মুর কাছে যাওয়ার জন্য তৈরি তো? রিয়া মাথা নাড়িয়ে হেসে চোখ উত্তর দেয়, আর কলি ঈশানের কথায় অবাক হয়ে বলে, মানে? ঈশান এতক্ষণ আমি কাকে কি বলা? ওকে ঠিক আছে, তোমার বুঝতে হবে না বলে ঈশান কলির কাছে গিয়ে ওকে হঠাৎ করে কোলে তুলে নিল আর বাইরে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। ঈশানের এমন কাণ্ড থেকে কলির অবাকের শেষ নেই। তখন ও বলল, আইশান কি করছো? ছাড়ো প্লিজ, সবাই দেখবে তো। তোমাকে এই অবস্থা কি করে চারি বলো? আর দেখার কথা বলছো? তুমি তো জানো আমি কাউকে পড়ুয়া করি না, যে দেখার দেখুক। আমি আমার বউকে কোলে তুলে নিয়েছি, তাতে কার কি? কিন্তু তবুও। কলি আর কিছু বলে ওটার আগে ঈশান ওকে থামিয়ে দিয়ে বলে, আর কোনো কথা নয়, চুপচাপ আমার দিকে দেখো। কলি ঈশানের কথা মতো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে। এ তো শুধু ও ঈশানের হিংসার রূপে দেখেছে, আজকে ওর ভালোবাসাটা দেখছে। ও হয়তো কখনো সীমার জায়গাটা কলিকে দিতে পারবে না, কিন্তু এইটুকু সময় যতটুকু ভালোবাসা দিয়েছে তাতে কলির জীবনটা পরিপূর্ণতায় পড়ে গেছে। ঈশান কলিকে নিয়ে এইভাবে হাঁটতে হাঁটতে হসপিটাল থেকে বেরিয়ে যায়। পিছনে পিছনে ওর বাবা মা হসপিটাল থেকে বেরায়, আর তখনই একটা গাড়ি এসে ওদের সামনে থামে। তখন ঈশান বলে, আঙ্কেল আন্টি আপনাদের ফোন দিলে আপনারা সময় মতো চলে যাবেন। আমি কলিকে নিয়ে গেলাম। হবু জামাইয়ের এমন কাণ্ড দেখে কলির বাবা মা অনেকেই অবাক। কলিকে যখন ঈশান হসপিটালের ভিতর দিয়ে কোলে নিয়ে বের হচ্ছিল, অনেকে সেটা দেখে ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। কেউ কেউ তো সেটা ক্যামেরা বন্দি করে নিয়েছে। ওর এমন কাণ্ড দেখে সবার অবাকের অবকাশ নেই। একটা মানুষকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে, ঈশানই হয়তো এর দৃষ্টান্ত। আলামিন গাড়ি থেকে বেরিয়ে এসে পেছনের সিটের দরজা খুলে দিল। ঈশান তখন কলিকে পেছনের একটা সিটে বসিয়ে দেয় ও অন্য পাশে উঠে বসে। ওটার সাথে সাথে কলি আবার ওর বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে। সামনের সিটে একটাতে রিয়া আর অন্যটাতে আলামিন বসে। এরপর ঈশান কলির বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আলামিনকে গাড়ি ড্রাইভ করতে বলে। আলামিন গাড়ি ড্রাইভ করা শুরু করে। দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যে ওরা ঈশানদের বাসায় পৌঁছে যায়। এর আগে আলামিন ঈশানের বাসায় ফোন করে সব ঘটনা খুলে বলছে। বাসায় পৌঁছাতেই আলামিন গাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে দেয়। ঈশান বেরিয়ে আবার কলিকে গাড়ি থেকে বের করে কোলে তুলে নেয় আর হাঁটতে হাঁটতে বাসার ভেতরে পৌঁছে যায় আর চিৎকার করে ওর মা বাবা ডাকতে থাকে, বাবা মা কোথায় গেলে? তোমরা দেখো তোমার মেয়ে আর বৌমাকে নিয়ে এসেছি। ঈশানের মা বাবা দ্রুত বাইরে আসে আর দেখে ঈশান কলিকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। ঈশানের মা ওদের কাছে যেতে ঈশান কলিকে ওর কোল থেকে নামিয়ে নেয়। তখন কলি ওর বাবা মাকে সালাম করতে গেলে ঈশানের মা ওকে থামিয়ে দিয়ে জড়িয়ে ধরে বলে, থাক মা, তোমাকে আর সালাম করতে হবে না। আমি জানি তোমার উপর দিয়ে কতটা ধকল গেছে। ঈশান মায়ের কথা মতো কলিকে আবারও কোলে তুলে নিয়ে ওর রুমে চলে যায়। অন্যদিকে ঈশানের বাবা মা রিয়াকে পেয়ে তো খুশিতে আত্মহারা। তাদের খুশি দেখে এই একটা জিনিসই তাদের কমতে ছিল, আর সেটাও হলো একটা মেয়ের। মা রিয়াকে কোলে তুলে নেয়, তারপর ওর সারা মুখে চুমু দিতে থাকে। তখন রিয়া বলে, আঙ্কেল আন্টি ভাইয়া ভাবিকে নিয়ে কোথায় গেল? তখন ঈশানের মা দমকে সুরে রিয়াকে বলে, ঈশান যদি তোমার ভাইয়া হয় তাহলে ভাইয়ার আব্বু আম্মু তোমার কি হয়? হ্যাঁ, আব্বু আম্মু হয়। তখন বাবা রিয়াকে নিজে কোলে নিয়ে বলে, তাহলে তুমি আমাদের আঙ্কেল আন্টি ডাকলে কেন? রিয়া কিছু বলতে পারে না, শুধু মাথা চুলকায়।
এখন থেকে তুমি আমাদের আব্বু আম্মু বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে আব্বু, ঠিক আছে আম্মু। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়, আর এই এক সপ্তাহ কলি অনেকটা সুস্থ হয়ে গেছে। এরই মাঝে ঈশানের বাবা মা ফোন করে কলির বাবা মাকে এখানে ডেকে এনেছে, আর এরই মধ্যে ওদের বিয়ের আয়োজন করে ফেলছে। আজকে ঈশান আর কলির বিয়ে অনেক দমদমের মধ্য দিয়ে। বিয়েটা সম্পূর্ণ হলে ঈশানকে ওর বন্ধুরা চা দিয়ে নিয়ে যায়, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর ঈশান রুমে যায়, যাওয়ার জন্য পা বাড়ায়। রুমের সামনে এসে দেখে রিয়া রুমের সামনে দাঁড়িয়ে আছে কিছু বাচ্চাদের নিয়ে। তখন ঈশান হাঁটু গেড়ে ওর সামনে বসে বলে, আপু এত রাতে তুমি এখানে কেন? রিয়া তখন গাল ফুলিয়ে বলে, ভাইয়া তুমি কিন্তু ভাবিকে পেয়ে আমাকে ভুলে যেও না। ঈশান রিয়ার কথা শুনে অবাক হয়ে যায়, এটু একটা পিচ্ছি মেয়ে বলে কি? তখন ঈশান রিয়ার গালে দুটো টেনে দিয়ে বলে, পিচ্ছি পাকা ভুড়ি তুমি, তুমি তো আমার মিষ্টি আপু, আমি কি তোমাকে কখনো বলতে পারি বলো? হ্যাঁ তুমি ভুলে গেছো, সেজন্যই তো আমাকে আর আগের মতো আদর করো না। কে বলেছে ভুলে গেছি? ভাইয়া তো এতদিন বেঁচে ছিলাম তাই না, সেজন্য ভাইয়া তোমাকে সময় দিতে পারেনি, সরি আপু। আর কে বলেছে আদর করি না? বলে ঈশান রিয়ার মুখে কয়েকটা পাপ্পা দিয়ে আর বলে, আপু যাও, এখন অনেক রাত হয়ে গেছে, কি ঘুমিয়ে পড়ো, আমি তোমার বাবির কাছে যাই কেমন? বলে ঈশান রিয়াকে ছেড়ে দিয়ে উড়ে দাঁড়ায়, আর রিয়া মাথা নাড়িয়ে হেসে উত্তর দিয়ে বলে, চলে যেতে। গিয়ে আবার পেছনে ফিরে দাঁড়িয়ে বলে, ভাইয়া বিড়ালটা কিন্তু ঠিক মতো মেরো। রিয়ার কথা শুনে তো ঈশানের অবাকের সীমা নেই। তখনই ঈশান রিয়াকে বলে, কড়ি ফিরছি পাকা ভুড়ি, দাঁড়াও তোকে দেখাচ্ছি মজা। বলে রিয়া থেকে এগিয়ে গেলে রিয়া দৌড়ে সেখান থেকে চলে পালিয়ে যায়। ঈশান তখন আবার রুমের দরজার সামনে আসে, তারপর অন্য সবার মতো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে না থেকে সরাসরি বাসর ঘরে ঢুকে যায়। আর আপনারা তো জানেনই ওর সাহসের কোনো কমতি নেই। ঈশানকে ঢুকতে থেকে কলি কার থেকে নেমে আসে, ঈশানের দরজাটা আটকে দিয়ে পেছনে ঘুরে তখনই কলি ওকে পায়ে হাত দিয়ে সালাম করে। ঈশান তখন কলিকে ওর পায়ে থেকে উঠিয়ে নিজের বুকে জড়িয়ে নেয় আর বলে, তোমার জায়গাটা আমার পায়ে নয়, আমার বুকে। সারা জীবন এই বুকে মাথা রাখতে দিবে তো? যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন সৃষ্টিকর্তা ছাড়া কলিকে কেউ ঈশানের থেকে আলাদা করতে পারবে না। নতুন জীবন শুরু করার আগে দুজন 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। দুজনে কেউ আগে রেগুলারলি নামাজ পড়তো না, কিন্তু আজকের এই বিবাহিত বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই 2 রাকাত নফল নামাজের মধ্য দিয়ে ওরা ওয়াদা করে এখন থেকে রেগুলারলি নামাজ পড়বে। আর শুধু পৃথিবীতেই নয়, জান্নাতের জন্য ওরা দুজন একসাথে থাকতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করে। হ্যালো পাঠক পাঠিকা ভাইয়া এবং আবুরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা যারা এখনো নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন সেই তৌফিক দান করুন, আর আমিও যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, তাই সবাই আমার জন্য দোয়া করবেন। ঈশান কলিকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়, তারপর কলিকে শুয়ে দেয়, নিজেও শুয়ে পড়ে। কলি তখন ওর বুকে মাথা রাখে আর বলে, ঈশান ঈশান, হ্যাঁ বলো, শুনছি তো। তুমি এমন ভাবে শুয়ে পড়লে কেন? তাহলে কি করব? আজকে না আমাদের বাসর রাত, আর বাসর রাতে স্বামী স্ত্রী ভালোবাসায় ভরিয়ে দেয়, তুমি সেটা জানো না? তো ঈশান মজা করে কলিকে কথাগুলো বলে, তো মানে কি? আমাকে আদর করো, তোমার ভালোবাসার চাদরে আমাকে মুড়িয়ে নাও, আজকে আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। কলি কথাটা বলে শেষ করার সাথে সাথে ঈশান ওর টুর দুটোকে আটকে দেয়। আর কিভাবে আটকে দিয়েছে সেটা আর আপনাদের বলতে হবে না, কারণ যারা নিয়মিত গল্প শোনেন তারা অবশ্যই জানেন এখানে কী ধরনের রোমান্টিক সিন হতে পারে। এরপর আর কি আস্তে আস্তে ঈশান কলির গলায়, মুখে, গাড়ে, নাকে, ঠোঁটে সব জায়গায় কিস করতে থাকে। ঈশানের স্পর্শ পেয়ে কলি যেন কেঁপে কেঁপে উঠছে আর শক্ত করে ওকে আঁকড়ে ধরে আস্তে আস্তে ওদের ভালোবাসা আরো গভীর হয়, আর ঈশান কলিকে ভালোবাসায় ভরিয়ে দেয়। এই যে ভাই এবং আপুরা, এখন আপনারা এখানে 2টা চোখ ফুড়ে কি দেখেন? আরে ভাই, এখনো যাদের শোনার ইচ্ছা তারা বিয়ে করে সব কিছু জেনে নিয়ে, আর আমি এখনো সিঙ্গেল, তাই এর থেকে বেশি কিছু ভালো জানি না। আজকের মতো এখানে সমাপ্ত। হ্যালো গাইস, আমি ঈশান আহমেদ অডিক। আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আর পরবর্তী গল্প আসা পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু যাবার আগে আপনাদের জন্য 2টি লাইন। ভালোবাসা অদ্ভুত এক অনুভূতি, সারা জীবন আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে সেদিন অনুভূতিটাও আর থাকবে না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।